সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়বো, অর্থাৎ এই সম্পূর্ণ গল্পটি বাংলা অর্থ সহ আমরা পড়বো এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটি বা প্রশ্নের সলিউশন অর্থাৎ উত্তর আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই যে লেসন 4 যেটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট সম্পূর্ণ লেসনটি তোমরা বাংলা অর্থ ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষায় তোমাদের এই লেসন থেকে যদি কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজের বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 7 লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওকে, এই সম্পূর্ণ লেসন বা সম্পূর্ণ প্রোজটি আমরা বাংলা অর্থ সহ পড়বো। তারপর এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর বা সলিউশন কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখো এখানে প্রথমে আমাদের যে গল্পটির নাম দেওয়া রয়েছে, গল্পটির এটার বাংলা অর্থ আমরা দেখে নিই একবার। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। বিস্ট মানে কি? বিস্ট মানে হচ্ছে পশু বা জন্তু। ওকে, আর বিউটি মানে হচ্ছে কি সুন্দর, অর্থাৎ সুন্দর এবং পশু বা জন্তু। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা মানে। তো দেখো প্রথমে যেটা রয়েছে লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে কি? স্টার্ট মানে হচ্ছে শুরু করা। তো চলো শুরু করি। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথর্ড বাই অ্যানিওয়ান স্পেসিফিক। তো কী বলা হচ্ছে? দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই যে গল্পটা ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল, এটা হচ্ছে একটি ট্র্যাডিশনাল মানে হচ্ছে একটি ঐতিহ্যবাহী, ওকে, বা দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসে এরকম একটা গল্প। ঠিক আছে, ফেয়ারি টেল মানে হচ্ছে এটা হচ্ছে একটি রূপকথার একটি গল্প বা পরী রূপকথার যে গল্প হয় না, সেরকম একটা রূপকথার গল্প। ফেয়ারি টেল বলতে রূপকথার গল্পকে বোঝানো হয়। অফ ফ্রান্স মানে হচ্ছে ফ্রান্সের। ঠিক আছে, তো ফ্রান্সের হচ্ছে এটা একটি দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসা একটি রূপকথার গল্প। অ্যান্ড ইজ নট অথর্ড বাই অ্যানিওয়ান স্পেসিফিক। দেখো অথর্ড মানে কি? অথর মানে হচ্ছে লেখক। তো অথর্ড মানে হচ্ছে এটা কিন্তু কোনো স্পেসিফিক বলতে কোনো নির্দিষ্ট কোনো লেখক কিন্তু এটার পাওয়া যায় না আর কি এই গল্পটার। ঠিক আছে, ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স। তো কী বলা হচ্ছে? দেখো ইট ওয়াজ রিটোল্ড। রিটোল্ড মানে হচ্ছে বলা, আর রিটোল্ড মানে হচ্ছে একজনের কাছ থেকে শুনে আরেকজন বলছে এরকম। ঠিক আছে, পুনরায় বলা আর কি। তো ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারেল ফেমাস রাইটার্স মানে এই গল্পটা, সেভারেল মানে হচ্ছে অনেক বা কিছু, আর ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, রাইটার্স মানে হচ্ছে লেখক। অর্থাৎ এই যে গল্পটা এটা হচ্ছে অনেক লেখক তারা কী করে রিটোল্ড করেছে, মানে একজনের কাছ থেকে শুনে নিয়ে আর একজন শুনে মানে বলেছে বা লিখেছে এরকম। ঠিক আছে, মানে মানুষের মুখে মুখে এই গল্পটা চলে আসছে অনেক দিন ধরে। এরপর দেখো অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। তো কী বলা হচ্ছে? অ্যানিমেশন ফিল্ম মানে হচ্ছে যে কার্টুন ফিল্ম যেগুলো হয়, তো সেই অ্যানিমেশন ফিল্মস বা মুভি, ঠিক আছে, হ্যাভ অলসো বিন মেড মানে তৈরি করা হয়েছে অন দিস স্টোরি এই গল্পটাকে নিয়ে। অনেক কার্টুন মুভি বা অ্যানিমেশন ফিল্ম এগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা গেল আমাদের গল্পটার একটা সংক্ষিপ্ত তথ্য। এরপর দেখো কী দেওয়া আছে। প্রথমে এখানে বলা হচ্ছে লেটস শেয়ার, চলো শেয়ার করি। কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলি যদিও তোমাদের পরীক্ষাতে আসে না, তবুও আমি তোমাদের এখান থেকে একবার বলে দিচ্ছি কী বলা হচ্ছে। দেখো প্রথমে দেওয়া হচ্ছে আর ইউ স্কেয়ার্ড অফ বিস্ট। তো স্কেয়ার্ড মানে কি? স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত। তো তুমি কি পশুদের বা জন্তুদেরকে ভয় পাও? যদি ইয়েস হয় ইয়েস বলবে, না হলে নো বলবেন। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট বিস্ট। যদি তুমি একটা পশুর বা একটা জন্তুর সামনাসামনি হওয়া বা তোমার সামনাসামনি দেখা হয় তাহলে তুমি কি করবে? ঠিক আছে, সেটা লিখতে হবে, তোমাকে বলতে হবে। যদি তুমি বলো যে আমি সেখান থেকে পালিয়ে যাবো, তাহলে তুমি তোমার মতো করে বলবে। এরপর দেখো হ্যাভ ইউ রেড অ্যানি ফেয়ারি টেল। তুমি কি কোনো ফেয়ারি টেল অর্থাৎ কোনো রূপকথার গল্প পড়েছো? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বলবে, না হলে না বলবে। ইফ শো যদি পড়ে থাকো, হুইচ ওয়ান ইজ ইট তাহলে সেটা কোন গল্প? ঠিক আছে, সেটার নামটা তোমাকে বলতে হবে। তো চলো এরপর আমরা প্রথম যেটা পড়বো হচ্ছে ইউনিট 1। ঠিক আছে, ইউনিট 1টা আমরা পড়বো প্রথমে। লেটস রিড, চলো পড়ি। রিড মানে হচ্ছে কি? পড়া। দেখো ওয়ান্স আপন আ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানসন উইথ হিজ 3 ডটার্স। তো কী বলা হচ্ছে এই লাইনে? ওয়ান্স আপন আ টাইম এই সম্পূর্ণ ফ্রেজটার মানে হচ্ছে কোনো এক সময়। ঠিক আছে, ওয়ান্স আপন আ টাইম মানে হচ্ছে কোনো এক সময়। আ ওয়েলদি মার্চেন্ট এ মানে হচ্ছে তো একজন, আর ওয়েলদি মানে হচ্ছে কি? ওয়েলদি মানে হচ্ছে ধনী, ঠিক আছে, বা সম্পদশালী এরকম। মার্চেন্ট মানে হচ্ছে বণিক, একজন ধনী বণিক। লিভড মানে হচ্ছে বাস করতো বা থাকতো। ইন আ বিগ ম্যানসন মানে হচ্ছে বড় একটি প্রাসাদ, একটি বড় প্রাসাদে থাকতো। উইথ হিজ
3 ডটার্স, ডটার্স মানে কি মেয়ে, তার 3টি মেয়ের সঙ্গে, তার 3টি মেয়ে ছিল সেই বণিকের, ঠিক আছে। তো তারা একটি বড় প্রাসাদ বাড়িতে থাকতো। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তো দেখো এখানে বলা হচ্ছে অল অফ দেম ওয়ার, মানে তারা সবাই ছিল খুব বিউটিফুল, মানে কি খুব সুন্দর। এই যে 3টি মেয়ে ছিল এই বণিকের, ঠিক আছে, তো তারা খুব সুন্দর ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলে। তো দেখো ইয়াংগেস্ট গার্ল মানে সব থেকে যে ছোটো মেয়ে, তার নাম ছিল কি, সে ছিল হচ্ছে বেলে, তার নাম ছিল বেলে বা বেল এটাও বলা যেতে পারে, ঠিক আছে, যেমন ধরো তোমরা উচ্চারণ করবে। সি ওয়াজ নন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সি ওয়াজ মানে সে ছিল, নন ফর, নন মানে হচ্ছে পরিচিত, সে পরিচিত ছিল, ফর হার লাভলিনেস, লাভলিনেস মানে হচ্ছে কি চমৎকার বা সে খুব সুন্দর ছিল, তার জন্য সে পরিচিত ছিল। অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, পিওর মানে কি বিশুদ্ধ, হার্ট মানে হচ্ছে হৃদয় বা মন, অর্থাৎ তার মনটা ছিল খুব পিওর বা সুন্দর, ঠিক আছে, তার মনে কোনো কিছু মানে খারাপ কিছু ছিল না আর কি, ঠিক আছে, মানে খুব ভালো মনের ছিল আর কি, এবং সে দেখতে খুব সুন্দর ছিল, ঠিক আছে, ছোটো মেয়েটা, সব থেকে যে ছোটো মেয়ে সেটা। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। তো দেখো হার সিস্টার মানে তার বোনগুলি, অর্থাৎ তার বোন বলতে তার আর দুটো বোন দিদি ছিল আর কি, ঠিক আছে, যে ছোটো যেটা ছিল বেলে, তার আর দুজন দিদি ছিল, তারা ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে আর কি, তারা হচ্ছে কি কিন্তু এর সম্পূর্ণ বিপরীতে আর কি এই বেলের, ঠিক আছে। ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, আর উইকড মানে কি, উইকড মানে হচ্ছে বদমাস আর কি, ঠিক আছে, তারা খুব ছিল বদমাস বা পাজি এবং স্বার্থপর ছিল, ঠিক আছে, তার যে আর দুটি বোন ছিল সেই দুজন। তো পরের প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ। তো দেখো দেয়ার, বাট মানে কি কিন্তু, দেয়ার মানে হচ্ছে তাদের, ফরচুন মানে হচ্ছে সৌভাগ্য বা ভাগ্য, সুন মানে শীঘ্রই, আর চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এই যে তারা ধনী একজন বণিক ছিল, তার এবং তার 3টি মেয়ে ছিল, তারা খুব মানে ভালোভাবেই পাস করছিল থাকছিল, কিন্তু কি হলো খুব শীঘ্র তাদের যে এই যে সৌভাগ্য সেটা পরিবর্তন হলো। কীভাবে পরিবর্তন হলো দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। তো দেখো দ্য মার্চেন্ট মানে সেই বণিক, লস্ট মানে হচ্ছে হারালো, অল হিজ ওয়েলথ তার সমস্ত সম্পদ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, তার সমস্ত সম্পদ হারিয়ে ফেললো বা নষ্ট হয়ে গেল। ইন আ টেম্পেস্ট, টেম্পেস্ট বলতে একটা সমুদ্রের যে ঝড় হয় সেই ঝড়কে বলা হয় টেম্পেস্ট, এই সামুদ্রিক ঝড়ে, অন সি মানে সমুদ্রে ঝড় উঠেছিল, মানে সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পদ নষ্ট হলো, অর্থাৎ জাহাজে করে যখন মানে বাণিজ্য করতে যায় সেই সময় সেই জাহাজ মানে ঝড়ে নষ্ট হয়ে যায় এবং তার সমস্ত সম্পদ সে হারিয়ে ফেলে, ঠিক আছে। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সো মানে সুতরাং, হি মানে হচ্ছে সে বলতে সেই বণিককে বলা হচ্ছে, অ্যান্ড হিজ ডটার্স এবং তার মেয়েরা, স্টার্টেড মানে হচ্ছে শুরু করলো, টু লিভ মানে বাস করতে, ইন আ স্মল একটি ছোট্ট, ফার্ম হাউস ইন আ ভিলেজ মানে গ্রামের একটি ছোট্ট ফার্ম হাউস মানে হচ্ছে খেতি বাড়িতে তারা বসবাস করতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লাইভিং, লাইভিং মানে হচ্ছে কি বেঁচে থাকার জন্য। তো দে হ্যাড টু ওয়ার্ক তাদেরকে কাজ করতে হতো, হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম করতে হতো বা কাজ করতে হতো, কঠোর পরিশ্রমের কাজ করতে হতো, ফর দেয়ার লাইভিং তাদের বেঁচে থাকার জন্য বা খাবার জোগাড় করার জন্য। সাম ইয়ার্স ল্যাটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। দেখো সাম ইয়ার্স ল্যাটার মানে হচ্ছে কয়েক বছর পর, ল্যাটার মানে হচ্ছে কি পর, তো কয়েক বছর পর, সাম মানে কি কিছু বা কয়েক, তো কয়েক বছর পর, আর ইয়ার্স মানে কি, ইয়ার্স মানে হচ্ছে বছর, ঠিক আছে, তো কয়েক বছর পর দ্য মার্চেন্ট সেই মার্চেন্ট বা সেই বণিক, হার্ড মানে হচ্ছে শুনলো, দ্যাট যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ তার একটা ট্রেডিং শিপ মানে হচ্ছে জাহাজ, আর ট্রেডিং মানে হচ্ছে সেই মানে বাণিজ্যের একটি যে জাহাজ, ঠিক আছে, তার যে সেই ব্যবসা করতে যেত সেই বাণিজ্যিক একটা জাহাজ কী হলো, হ্যাড রিটার্ন মানে ফিরে এসেছিল, টু পোর্ট মানে বন্দরে, সমুদ্রের যে বন্দর সেখানে ফিরে এসেছিল। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। দেখো সামহাউ মানে হচ্ছে কোনোভাবে, ইট হ্যাড এসকেপ এটা রক্ষা পেয়েছিল বা রক্ষা হয়েছিল এই জাহাজটা, এসকেপ মানে কি রক্ষা পাওয়া, তো কোনোভাবে এই জাহাজটা রক্ষা পেয়েছিল দ্য ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে কি ভয়ঙ্কর, আর স্টর্ম মানে হচ্ছে ঝড়, তো ভয়ঙ্কর ঝড় থেকে কোনোভাবে এই জাহাজটা রক্ষা পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু। ওকে হেন্স মানে কি তাই, ঠিক আছে,
দ্য মার্চেন্ট মানে সেই বণিক ডিসাইডেড মানে হচ্ছে মনস্থির করলো বা সিদ্ধান্ত নিল, টু রিটার্ন মানে হচ্ছে ফিরে যেতে, টু দ্য সিটি অর্থাৎ শহরে, টু ডিসকভার মানে কি দেখতে, ঠিক আছে, ডিসকভার কোনো কিছু আবিষ্কার করার আর কি, তো সেই কোনো কিছু দেখার জন্য, ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু মানে কি মূল্য, তো মূল্যবান এনিথিং মানে কোনো জিনিস, কন্টেন্ট মানে সেখানে, আর স্টিল মানে হচ্ছে তখনও পর্যন্ত সেখানে আর কোনো মূল্যবান জিনিস ছিল কিনা সেই জাহাজে, যেহেতু একটা জাহাজ ফিরে এসেছে সেটা দেখার জন্য এই বণিক কী করলো, শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। এরপরে দেখো, বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, তো বিফোর লিভিং মানে লিভ মানে কি ত্যাগ করা, বলতে এখানে ত্যাগ করা, লিভ মানে ত্যাগ করা, কিন্তু এখানে হচ্ছে মানে যাত্রা করা আর কি, ঠিক আছে, মানে সে শহরে যাবে, তো সেখানে সেই শহরে যাওয়ার আগে হি আস্কড, সে জিজ্ঞাসা করলো হিজ ডটার্স, তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, কী জিজ্ঞাসা করলো দেখো পরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাবো। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং অ্যানি গিফট আপন মাই রিটার্ন, তো তিনি কী জিজ্ঞাসা করলেন হচ্ছে তার মেয়েদেরকে, ডু ইউ ওয়ান্ট, তোমরা কি চাও, ডু ইউ ওয়ান্ট মি, তোমরা কি চাও যে টু ব্রিং অ্যানি গিফট আপন মাই রিটার্ন মানে আমি যখন ফিরে আসবো, সেই ফিরে আসার সময় আমি কি তোমাদের জন্য কোনো গিফট মানে কি কোনো উপহার নিয়ে আসবো, এটা কি তোমরা চাও, অর্থাৎ তোমরা কি কোনো উপহার আনতে আমাকে বলবে, সেটা তো তার মেয়েদের জিজ্ঞাসা করলো। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, দেখো বোথ হিজ এল্ডার ডটার্স মানে তার যে বোথ মানে কি দুজনেই, এল্ডার ডটার্স মানে বড় মেয়ে, তার যে দুজন বড় মেয়ে ছিল আর কি, সেই দুজন কি বললো, আস্কড ফর মানে হচ্ছে চাইলো, জুয়েলস মানে হচ্ছে গহনা আর কি, ঠিক আছে, গহনা, অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর ড্রেস মানে হচ্ছে সুন্দর পোশাক চাইলো, বাবা আমাদের জন্য সুন্দর পোশাক এবং গহনা নিয়ে আসবে। বাট বেলে সেট, কিন্তু বেলে বললো কি যে ফাদার, বাবা, প্রমাইজ মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, তো বেলে কি বললো, প্রমাইজ মি, যে ফাদার বাবা, প্রমাইজ মি আমাকে তুমি কথা দাও, প্রমাইজ মানে কি কথা দেওয়া, ইউ উইল ব্রিং তুমি আনবে, মি মানে আমার জন্য, আর রেয়ার রোজ মানে কি গোলাপ, এখানে আর রেয়ার বলতে যে গোলাপটা মানে সচরাচর পাওয়া যায় না, একটা দুর্লভ একটা গোলাপ, ঠিক আছে, যেটা এখানে পাওয়া যায় না, সেই গোলাপ তুমি আমার জন্য আনবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ আওয়ার কান্ট্রি, যে গোলাপগুলো আমাদের এই জায়গাতে হয় না, সেরকম একটা গোলাপ তুমি আমার জন্য নিয়ে আসবে। পরের প্যারাগ্রাফে দেখো, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, তো হ্যাভিং এগ্রিড মানে কি রাজি হয়ে, তো মেয়েদের কথায় রাজি হয়ে, টু হার রিকোয়েস্ট মানে হচ্ছে তার অনুরোধে, তার মেয়েদের কথার অনুরোধে, বা এই বেলে যেটা বললো সেই কথার অনুরোধে রাজি হয়ে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি মানে শহরে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো, ঠিক আছে, সেট অফ মানে হচ্ছে যাত্রা শুরু বা কোনো জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে, যাত্রা শুরু করা আর কি। এরপর ওয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড টু হিজ dismay that his ship's cargo had been seized to pay his debts, তো দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়েন মানে যখন, হি রিচড সে পৌঁছালো, দ্য সিটি মানে হচ্ছে শহরে, হি ফাউন্ড সে দেখলো, কি দেখলো, টু হিজ ডিসমে মানে হচ্ছে হতাশ হয়ে দেখলো, কি দেখলো, দ্যাট হিজ শিপস বলতে কি জাহাজের, কার্গো মানে হচ্ছে জাহাজের যে সমস্ত মালপত্র আর কি, ঠিক আছে, হ্যাড বিন সিজড মানে সিজ করে নেওয়া হয়েছে, অর্থাৎ দখল করে নেওয়া হয়েছে, সিজ মানে হচ্ছে দখল করে নেওয়া, টু পে মানে হচ্ছে পে করা আর কি, ঠিক আছে, কাউকে কোনো কিছু পাই বাকি থাকে সেই বাকিটা পে করা আর কি, ঠিক আছে। হিজ ডেটস বলতে হচ্ছে তার যে ঋণ ছিল আর কি, ঠিক আছে, কারো কাছে ধার বাকি ছিল, সেই ধার বাকিগুলো শোধ করার জন্য তার যে জাহাজে মালপত্র ছিল সেই মালপত্রগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সো হি ওয়াজ ফেল্ট উইথ নো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই অ্যানি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, দেখো শো মানে কি সুতরাং, হি ওয়াজ লেফট সুতরাং সে ফিরে আসলো, ঠিক আছে, উইথ নো মানি মানে কোনো টাকা না পেয়েই বা না নিয়ে, টু বাই মানে কিনতে, অ্যানি প্রেজেন্ট মানে কোনো উপহার, ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্য, তার মেয়েরা তাকে কি বলেছিল, গহনা এবং কাপড় চোপড় বা ড্রেস কিনে আনতে বলেছিল, কিন্তু যেহেতু সে সেখানে আর কিছুই পেলো না জাহাজে, তা সে কী করলো, তাদের জন্য কোনো প্রেজেন্ট বা উপহার কিনতে পারলো না এবং সে খালি হাতেই ফিরে আসছিল, ঠিক আছে, সে নাবিক। এরপরের প্যারাগ্রাফে দেখো এখানে বলা হচ্ছে, ওয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট, তো
দেখো while returning মানে হচ্ছে ফিরে আসার সময়, রিটার্ন মানে ফিরে আসা, তো ফিরে আসার সময় হি লস্ট সে হারিয়ে ফেললো, হিজ ওয়ে মানে হচ্ছে তার পথ, ইন আ ফরেস্ট একটি জঙ্গলের মধ্যে সে তার পথ হারিয়ে ফেললো। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট। তো দেখো এই লাইনে কী বলা হচ্ছে, সিকিং শেল্টার, সিক মানে কি খোঁজা, তো সিকিং শেল্টার মানে হচ্ছে আশ্রয়ের খোঁজে, হি কেম অ্যাক্রস সে এসে পড়লো বা এসে পৌঁছালো, আর ড্যাজলিং প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, আর ড্যাজলিং মানে হচ্ছে কি চমৎকার একটা, ঠিক আছে, উজ্জ্বল চকচকে একটি প্রাসাদ সে দেখতে পেল আর কি। অ্যান্ড এন্টার্ড ইট এবং এর মধ্যে সে প্রবেশ করলো, এন্টার মানে কি প্রবেশ করা, সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করলো। ইনসাইড হি ফাউন্ড টেবিলস laden with food and drink which had apparently been left for him by the palace's unseen owner। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, সে প্যালেসের মধ্যে, প্রাসাদের মধ্যে যখন সে প্রবেশ করলো, হি ফাউন্ড সে দেখলো, টেবিলস মানে হচ্ছে কি টেবিল, ঠিক আছে, ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ল্যাডেন মানে হচ্ছে ভর্তি রয়েছে আর কি, বোঝাই করা রয়েছে, ফুড মানে খাবার, ড্রিঙ্ক মানে হচ্ছে পানীয়, তো টেবিলের মধ্যে খাবার এবং পানীয় ভর্তি রয়েছে। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি মানে কি স্পষ্টতই, ঠিক আছে, স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল আর কি ব্যাপারটা কি, যে হুইচ হ্যাজ অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম, অর্থাৎ স্পষ্টতই সেই খাবার এবং পানীয়গুলো যেন তার জন্য সেখানে রাখা হয়েছে, বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, ঠিক আছে, সেই প্যালেসের আনসিন ওনার মানে হচ্ছে মালিক, আর আনসিন মানে হচ্ছে অদৃশ্য, যাকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ প্যালেসের যে মালিক সেই কোনো মালিককে দেখা যাচ্ছিল না, সেই অদৃশ্য মালিকের দ্বারা যেন তার জন্য সেই টেবিলে খাবার এবং পানীয় ভর্তি করে রাখা হয়েছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। দেখো কী বলা হচ্ছে, দ্য মার্চেন্ট মানে বণিক, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলো, হিজ গিফট তার সেই গিফট মানে উপহার গ্রহণ করলো, উপহার বলতে এখানে খাবার এবং পানীয়, সেগুলো গ্রহণ করলো, এট মানে হচ্ছে খেলো, টু হিজ হার্টস কন্টেন্ট মানে হচ্ছে তৃপ্তি ভরে খেলো বা পেট ভরে খেলো, অ্যান্ড স্পেন্ট এবং কাটালো দ্য নাইট রাত্রিটা, অ্যাট দ্য প্যালেস সেই প্যালেসে বা সেই প্রাসাদে রাত্রিটা সে কাটালো। এরপর দেখো দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ about to leave, he saw a rose garden and recalled that Belle had desired a rose। তো এখানে দেখো আমাদের এই প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকালবেলা, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ যখন সেই বণিক মানে সেই প্যালেস থেকে চলে আসবে আর কি, চলে আসতে যাচ্ছিল, সেই সময় কী হলো, হি সে দেখলো, মানে কি দেখলো, সে দেখলো আর রোজ গার্ডেন একটা গোলাপের বাগান দেখতে পেলো, অ্যান্ড রিকল্ড মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা, তখন তার মনে পড়লো, কি মনে পড়লো, দ্যাট বেলে হ্যাড ডিজায়ার্ড আর রোজ, যে বেলে তার যে ছোটো মেয়ে, সে হ্যাড ডিজায়ার মানে হচ্ছে কি ইচ্ছা প্রকাশ করা, তার ইচ্ছা প্রকাশ করেছিল সে কি, আর রোজ মানে একটা গোলাপের ইচ্ছা প্রকাশ করেছিল, যে বাবা যেন তার জন্য একটা গোলাপ নিয়ে আসে, দুর্লভ একটা গোলাপ নিয়ে আসে। তো সেই কথাটা তার মনে পড়লো রোজের মানে গোলাপের বাগানটা দেখে। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট। তো কী বলা হচ্ছে, আপন পিক মানে হচ্ছে তোলা বা ছেঁড়া, তো আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, লাভলিয়েস্ট মানে হচ্ছে চমৎকার, ঠিক আছে, চমৎকার বা সুন্দর, তো সুন্দর গোলাপটি ছেঁড়ার পর বা তোলার পর, দ্য মার্চেন্ট বণিক সাডেনলি হঠাৎ করে কেম ফেস টু ফেস মানে সামনাসামনি হলো, ঠিক আছে, সামনাসামনি দেখা হয়ে গেল একজনের, কার সঙ্গে, উইথ আ হিডিয়াস বিস্ট, হিডিয়াস মানে হচ্ছে একটি কুৎসিত দেখতে এরকম একটা বিস্ট হচ্ছে জন্তু বা পশুর সামনাসামনি সে হলো, ঠিক আছে, সামনাসামনি দেখা হলো তার, যখন সে এই চমৎকার রোজটা বা গোলাপটা ছিঁড়ল গাছ থেকে। হি টোল্ড দ্য মার্চেন্ট সে মার্চেন্টকে বা বণিককে বললো, টোল্ড মানে কি বলা, এই যে বিস্ট এই পশু বা জন্তু এই বণিককে বললো, কি বললো, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, ঠিক আছে, তো লাস্ট নাইট মানে গত রাত্রিতে, ইউ ওয়ার তুমি ছিলে, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শেল্টারলেস এবং আশ্রয়হীন ছিলে, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, শেল্টারলেস মানে আশ্রয়হীন, তোমার কোনো আশ্রয় ছিল না। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট, তো এই বিস্ট কী বলছে, আই গেভ ইউ আমি তোমাকে দিয়েছিলাম, ফুড মানে হচ্ছে খাবার, শেল্টার মানে আশ্রয়, অ্যান্ড কমফোর্ট এবং আরাম, এগুলো আমি তোমাকে দিয়েছিলাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পসেশন আফটার অ্যাকসেপ্টিং মাই
হসপিটালিটি। দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যান্ড এবং নাও এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে তুমি নিয়ে যাচ্ছ বা নিয়েছো, মাই মোস্ট আমার সব থেকে প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান পসেশন, মানে হচ্ছে মূল্যবান পসেশন বলতে এখানে সম্পত্তি, আমার সব থেকে মূল্যবান সম্পত্তি তুমি নিয়ে যাচ্ছ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি মানে হচ্ছে আতিথ্য, কাউকে কেউ বাড়িতে আসলে আমরা তাকে কী করি, খাবার দাবার দিয়ে এবং শোবার জায়গা করে দিয়ে আমরা যে কাজটা তাকে করি, ঠিক আছে, সেটাকে বলা হয় হসপিটালিটি। তো আমার এই হসপিটালিটি গ্রহণ করার পর, অর্থাৎ আমার এই আতিথ্য গ্রহণ করার পর, ঠিক আছে, তুমি কি করছো, আমার এই সব থেকে মূল্যবান যে জিনিসটা গোলাপ সেটা তুমি ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, ঠিক আছে, তো কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। তো বলা এখানে কি বলা হচ্ছে, ইউ মাস্ট ডাই মানে হচ্ছে কি মারা যাওয়া, তোমাকে অবশ্যই মরতে হবে, ফর ইউর কন্ডাক্ট তোমার এই রকম আচরণ করার জন্য তোমাকে এবার মরতে হবে। সেই পশু কাকে বললো, মার্চেন্টকে বললো, ঠিক আছে, বণিককে বললো। এরপর দেখো দ্য মার্চেন্ট বেগড টু সেট ফ্রি। তো দ্য মার্চেন্ট কী করলো, বণিক কী করলো, বেগড মানে হচ্ছে তার কাছে ভিক্ষা চাইলো, টু বি সেট ফ্রি বলতে তাকে মুক্ত করে দেওয়ার জন্য তার কাছে আকুতি মিনতি করলো যে আমাকে ছেড়ে দাও, তার প্রাণ ভিক্ষা চাইলো। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ আ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেলে। দেখো হি আর্গুড বলতে এখানে যুক্তি দেখানো, সে যুক্তি দেখালো বা সে বললো আর কি বললো, দ্যাট যে হি হ্যাড অনলি পিকড দ্য রোজ, যে সে কেবলমাত্র এই গোলাপটি নিয়েছে বা তুলেছে অ্যাজ আ গিফট একটা উপহার হিসাবে, ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেলে তার ছোটো মেয়ে বেলের জন্য। এরপর দেখো অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড। তো অ্যাট লাস্ট মানে কি শেষ পর্যন্ত, দ্য বিস্ট জন্তুটি বা পশুটি, অ্যাগ্রিড মানে হচ্ছে রাজি হলো। তো এরপর কি বলা হচ্ছে, ফাইন ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলে বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। তো কী বলা হচ্ছে দেখো এখানে, ফাইন মানে কি ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলে, তুমি বেলের জন্য এই গোলাপটা নিতে পারো বা নিয়ে যেতে পারো, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন, কিন্তু তোমাকে আবার ফিরে আসতে হবে, টু দ্য ক্যাসেল এই ক্যাসেলে বা দুর্গে, ক্যাসেল মানে কি দুর্গ, ঠিক আছে, দুর্গতে তোমাকে ফিরে আসতে হবে, অথবা এলস ইউর ডটার অথবা তোমার মেয়েকে শ্যাল কাম টু স্টে, তোমার মেয়েকে আসতে হবে এখানে থাকার জন্য, উইথ মি আমার সঙ্গে, ইন দিস ক্যাসেল এই দুর্গে, ঠিক আছে, হয় তোমাকে ফিরে আসতে হবে নয়তো তোমার মেয়েকে আসতে হবে আমার এই দুর্গে থাকার জন্য। এরপরে প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। তো দেখো দ্য মার্চেন্ট বণিকটি ওয়াজ আপসেট মানে কি হতাশ হয়ে পড়লো, বাট কিন্তু অ্যাকসেপ্টেড কিন্তু গ্রহণ করলো বা মেনে নিল, দিস কন্ডিশন এই তার যে শর্ত দিল সেই জন্তু, ঠিক আছে, সেই শর্তটা সে মানে নিরুপায় হয়ে মেনে নিল, তাছাড়া কিন্তু তার কোনো উপায় নেই। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স অ্যান্ড প্রেজড দ্যাট বেলে মাস্ট কাম টু দ্য ক্যাসেল ফর হার ওন অ্যাকর্ড। তো দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য বিস্ট মানে জন্তুটি, সেন্ট হিম তাকে পাঠিয়ে দিল, তাকে বলতে সেই মার্চেন্টকে পাঠিয়ে দিল, অন হিজ ওয়ে তার পথে, অর্থাৎ বাড়ি যাওয়ার পথে তার পথটা তাকে দেখিয়ে দিল, ঠিক আছে, এবং তাকে যেতে দিল আর কি, উইথ জুয়েলস মানে হচ্ছে কি গহনা, এবং তাকে গহনা দিল, অ্যান্ড ফাইন ক্লোথস এবং সুন্দর সুন্দর জামা কাপড় দিল, ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্য, অ্যান্ড স্ট্রেসড এবং আরও জোর দিয়ে বলল কি, দ্যাট বেলে মাস্ট কাম বেলেকে অবশ্যই আসতে হবে, টু দ্য ক্যাসেল এই দুর্গে, ফর হার ওন অ্যাকর্ড মানে হচ্ছে কি নিজের ইচ্ছাতেই বেলেকে আমার এই দুর্গে আসতে হবে। দ্য মার্চেন্ট, এরপর দেখো দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলে বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। দ্য মার্চেন্ট অর্থাৎ বণিক, আপন অ্যারাইভিং হোম বাড়ি পৌঁছে, অ্যারাইভ মানে কি পৌঁছা, তো বাড়ি পৌঁছে, ট্রাইড মানে চেষ্টা করলো, টু হাইড অর্থাৎ গোপন রাখতে, হাইড মানে কি গোপন রাখার চেষ্টা করলো, দ্য সিক্রেট মানে সেই গোপন কথাটি যেটা হচ্ছে যে জন্তু তাকে বলেছিল যে বেলেকে আমার কাছে পাঠাতে হবে, এই কথাটা সে গোপন রেখেছিল, ফ্রম বেলে অর্থাৎ বেলের কাছ থেকে, বাট কিন্তু সে প্রাইড ইট, কিন্তু এটা সে প্রাইড ইট বলতে এখানে সে যে গোপন যে কথা সেই কথাটা সে জেনে ফেললো আর কি, ঠিক আছে,
জেনে ফেললো ফ্রম হিম, তার কাছ থেকে, অর্থাৎ তার বাবার কাছ থেকে, সেই বণিকের কাছ থেকে জেনে ফেললো যে গোপন কথাটা, সেই জন্তু তাকে কী বলেছিল সেটা। অ্যান্ড উইলিংলি বলতে ইচ্ছাকৃতভাবেই, ওয়েন্ট টু অর্থাৎ চলে গেল, ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, সেই জন্তু বা পশুর সেই দুর্গে বেলে তার নিজের ইচ্ছাতেই চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, দেখো দ্য বিস্ট জন্তুটি রিসিভড মানে কি গ্রহণ করলো, হার মানে তাকে বলতে এখানে বেলেকে, ঠিক আছে। গ্র্যাসিয়াসলি মানে হচ্ছে এখানে খুব মানে সদয়ভাবে তাকে গ্রহণ করলো, ঠিক আছে, অভ্যর্থনা জানিয়ে তাকে গ্রহণ করলো, ঠিক আছে। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বললো কি, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, ঠিক আছে। ইউ আর মানে তুমি হও, দ্য মিস্ট্রেস মানে হচ্ছে মালকিনী, অফ দ্য ক্যাসেল এই দুর্গের তুমি এখন থেকে মালকিনী, অর্থাৎ তুমি এই দুর্গের হচ্ছে মানে মালিক আর কি, বা মালকিনী, ঠিক আছে, যেহেতু সে একজন মহিলা তো তাকে মালকিনী মিস্ট্রেস বলা হচ্ছে। অ্যান্ড আই অ্যাম, এবং আমি হচ্ছি ইওর সার্ভেন্ট, তোমার সার্ভেন্ট মানে কি চাকর, এবং আমি হচ্ছি তোমার চাকর। তো এই কথা জন্তু বেলেকে বললো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ইউনিটটা আমরা পড়লাম। এরপর দেখো আমাদের কয়েকটি ওয়ার্ড নেস্ট বা শব্দ দেওয়া আছে। প্রথমে কি বলা হচ্ছে দেখো, ম্যানসন মানে কি প্যালেস অর্থাৎ প্রাসাদ, তো ম্যানসন মানে হচ্ছে প্যালেস বা প্রাসাদ। টেম্পেস্ট মানে হচ্ছে সি স্টর্ম অর্থাৎ সামুদ্রিক ঝড়, তাকে বলা হয় টেম্পেস্ট। ল্যাডেন মানে হচ্ছে কি লোডেড মানে বোঝাই করা বা ভর্তি। সিকিং মানে হচ্ছে লুকিং ফর অর্থাৎ খোঁজা। হিডিয়াস মানে হচ্ছে এক্সট্রিমলি আগলি অর্থাৎ অত্যন্ত কুৎসিত বা খারাপ দেখতে। হসপিটালিটি মানে হচ্ছে জেনারাস বিহেভিয়ার টুয়ার্ডস গেস্ট, অর্থাৎ যে গেস্ট মানে কি অতিথিদের প্রতি যে ভালো ব্যবহার করা সেটাকে বলা হয় হসপিটালিটি, তাকে খাবার পানীয় দেওয়া, থাকার ব্যবস্থা করে দেওয়া, সেটাকে বলা হয় হসপিটালিটি। কন্ডাক্ট মানে হচ্ছে বিহেভিয়ার বা আচরণ। অ্যাকর্ড মানে হচ্ছে ফ্রি উইল অর্থাৎ মুক্ত ইচ্ছা, অর্থাৎ নিজের ইচ্ছা আর কি, সেটাকে বলা হয় অ্যাকর্ড। প্রাইড মানে হচ্ছে ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট, অর্থাৎ কোনো কিছু গোপন রাখা হয়েছে এবং সেই গোপন জিনিসটাকে খুঁজে বের করা বা জেনে ফেলা, সেটাকে বলা হচ্ছে প্রাইড। গ্রেসিয়াসলি মানে হচ্ছে কাইন্ডলি মানে হচ্ছে সদয়ভাবে আর কি, ঠিক আছে, এরকম। তো এরপর দেখো আমাদের যে অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। প্রথমে এখানে বলা যায় লেটস ডু, চলো কাজ করি। তো নাম্বার 1 কী দেওয়া আছে এখানে, অ্যাক্টিভিটি 1-এ এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক যে অপশান সেটাকে চুজ করতে বলা হচ্ছে, বেছে নিতে বলা হচ্ছে। তো এখানে প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, যে টেক্সটটা পড়লাম যে গল্পটা সেটা হচ্ছে কী ধরনের। এখানে বলা হচ্ছে ইজ ইট অ্যান ইমেজিনারি স্টোরি, ইমেজিনারি বলতে কাল্পনিক, এটা একটি কাল্পনিক স্টোরি বা কাল্পনিক গল্প। আর ট্রু স্টোরি একটা হচ্ছে সত্য গল্প। দ্য লাইফ স্টোরি একটা জীবনের, দ্য লাইফ স্টোরি অফ আ ফেমাস পার্সন, কোনো বিখ্যাত মানুষের গল্প এটা। এটা হচ্ছে একটি কাল্পনিক স্টোরি, যেটা গল্পের প্রথমেই আমরা কিন্তু পড়েছি, এটা হচ্ছে একটি কল্পনা করা মানে একটা ফেয়ারি টেল আর কি, ঠিক আছে, পরীদের লেখা, পরীদের গল্প বা হচ্ছে এটা একটা রূপকথার গল্প। তো এটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর হবে, অ্যান ইমেজিনারি স্টোরি একটা কাল্পনিক একটা গল্প। তারপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কী বলা হচ্ছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের পাশে এখানে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে, সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দিতে এখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে, তো নিচে দাগ দিতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো কী দেওয়া আছে, বেলে ইজ দ্য নেম অফ দ্য ইয়াংগেস্ট ডটার, মিডল ডটার, এল্ডেস্ট ডটার। তো বেলে হচ্ছে কি ইয়াংগেস্ট ডটার মানে সব থেকে ছোটো মেয়ে হচ্ছে বেলে, তো আমরা এটা নিচে দাগ দেবো। এরপর নাম্বার বিতে হচ্ছে বেলে আস্কড হার ফাদার টু ব্রিং, বেলে তার বাবাকে আনতে বলেছিল কি জুয়েলস, ড্রেস না রোজ, তো বেলে তার বাবাকে রোজ মানে কি গোলাপ আনতে বলেছিল, তো অপশান 3-এরটা আমাদের সঠিক হবে, ঠিক আছে। তারপরে পরেরটা দেখো অপশান 3 নাম্বার সিতে এখানে দেওয়া আছে দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ অর্থাৎ সেই ক্যাসেল মানে দুর্গের ওনার মানে কি মালিক ছিল কে, রিচ, মার্চেন্ট, বিস্ট না কিং, মালিকটা কে ছিল, বিস্ট মানে সেই জন্তু ছিল সেই ক্যাসেল বা দুর্গের মালিক, তো এখানে অপশান 2 এটা সঠিক হবে। তারপর দেখো আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 3, এখানে দেওয়া আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, যেগুলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের লিখতে হবে। তারপর দেখো গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, এবং উত্তরের সপক্ষে একটা স্টেটমেন্ট লিখতে হবে কেন ঠিক আর কেন ভুল। তো প্রথমটা আমাদের কী রয়েছে নাম্বার এতে দেওয়া আছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, অর্থাৎ মার্চেন্ট বা বণিকের 3টি মেয়ে ছিল, এটা ঠিক না ভুল, এটা সঠিক তথ্য। তো মার্চেন্টের কিন্তু 3টি মেয়ে ছিল, তো এটা আমরা কী লিখবো, এখানে আমরা লিখবো টি, ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে, তো আমরা এখানে টি লিখবো।
এবং এখানে কিন্তু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে এটা লিখবো, ওয়ান্স আপন আ টাইম আর wealthy merchant lived in a big mansion with his 3 daughters. তো এক সময় একটা মার্চেন্ট বা বণিক থাকতো এবং তার 3টি মেয়ের সঙ্গে থাকতো। তো এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমাদের কিন্তু প্যাসেজের মধ্যেই রয়েছে, আমরা যেটা পড়লাম সেখানেই রয়েছে। তো সেখান থেকে কিন্তু আমাদের এটা লিখতে হবে, ঠিক আছে। সেখান থেকে একবার খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো আমরা সেখান থেকে তুলে আমরা এখানে লিখে রেখেছি অলরেডি, ঠিক আছে। তোমরা সেখান থেকে খুঁজে নিয়ে কিন্তু লিখবে, ঠিক আছে। আমাদের প্যাসেজের মধ্যেই কিন্তু রয়েছে, তো সেখান থেকে তোমরা লিখবে। দেখো এটা আমরা এখানে লিখে দিলাম। এর পরে যেটা রয়েছে আমাদের বিয়েরটা, এখানে কী বলা হচ্ছে, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। তো মার্চেন্ট যখন ফিরে আসছিল তখন তার যে সে পথ হারিয়ে ফেলেছিল, ঠিক আছে। এটা ঠিক না ভুল, এটা আমাদের ঠিক হবে, সে পথ হারিয়ে ফেলেছিল। তো আমরা এখানে কী লিখবো, এটা টি লিখবো, ঠিক আছে। এটা আমাদের হবে টি। তো আমরা এখানটা টি লিখলাম এবং এর আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো আমরা কি লিখবো, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন ফরেস্ট। অর্থাৎ ফিরে আসার সময় সে জঙ্গলের মধ্যে তার যে পথ সেটা হারিয়ে ফেলেছিল। যেটা এই লাইনটা আমাদের কিন্তু প্যাসেজের মধ্যে রয়েছে, সেখান থেকেই আমরা কিন্তু এখানে লিখলাম। ওকে, তো এটা আমাদের টি হয়েছে, আমরা এখানে টি লিখলাম। আর এরপরেরটা দেখবো আমরা নাম্বার সিতে, বেলে ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল। অর্থাৎ বেলে সেই দুর্গে তার নিজের ইচ্ছায় যায়নি, এটা ভুল তত, সে তার নিজের ইচ্ছাতেই কিন্তু গিয়েছিল। তো আমরা এটা লিখবো এফ, এটা আমাদের এফ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এফ হবে। তো এরপর যেটা আমাদের মানে এবার সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখে নাও কি লিখবে, এখানে ডট 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 দিয়ে, বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। অর্থাৎ সে কী করেছিল, তার বাবার কাছ থেকে তার যে গোপন যে কথাটা সেটা জেনে ফেলেছিল এবং সেই ইচ্ছাকৃতভাবেই, মানে নিজের ইচ্ছাতেই সে দুর্গে গিয়েছিল, ঠিক আছে। তো এই অংশটা আমরা লিখলাম, এটা তোমরা প্যাসেজের মধ্যে আছে এই অংশগুলো, তো সেখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। তারপর দেখো নাম্বার ডিতে কী দেওয়া আছে, বেলে বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেলে সেই দুর্গের মিস্ট্রেস মানে হচ্ছে মালকিনিতে পরিণত হয়েছিল, এটা ঠিক হবে, ঠিক আছে। তো আমরা লিখবো টি এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখে নাও, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, ঠিক আছে। এটা বিস্ট বেলেকে বলেছিল যে আমি হচ্ছে তোমার চাকর আর তুমি হচ্ছ এই দুর্গের মালকিনি। ওকে, ওকে, অ্যাক্টিভিটি 3 এখানে আমরা এগুলো করলাম। এরপর অ্যাক্টিভিটি 4 এখানে কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড। অর্থাৎ এই যে বণিক, এদের যে ভাগ্য সেটা কীভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল, তাদের ভাগ্য খারাপ হয়ে গিয়েছিল আর কি। সামুদ্রিক ঝড়ে তাদের যে জাহাজের মাল, মানে জাহাজ যে তার সম্পত্তি, ঠিক আছে, সেগুলো ডুবে গিয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল। তো সেটাই আমাদের লিখতে হবে। কী লিখবো দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েথ ইন আ টেম্পেস্ট। অর্থাৎ একটি সামুদ্রিক ঝড়ে মার্চেন্ট বা বণিক তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিলেন বা নষ্ট হয়ে গিয়েছিল। তো এটা আমরা লিখলাম আনসার, ঠিক আছে। এরপর দেখো আমরা আমাদের যেটা রয়েছে বি নাম্বারে, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য 3 daughters asked ফর। অর্থাৎ এই যে তার বণিকের 3টি মেয়ে ছিল, তারা কি গিফট তার বাবার কাছ থেকে চেয়েছিল। তো প্রথম বড় দুজন মেয়ে তারা কী চেয়েছিল, গহনা এবং সুন্দর সুন্দর জামা কাপড় বা ড্রেস চেয়েছিল। আর ছোটো মেয়ে যে বেলে, সে চেয়েছিল একটা রোজ, একটা হচ্ছে দুর্লভ একটা রোজ, রেয়ার রোজ চেয়েছিল, যেটা এখানে পাওয়া যায় না, তারা যেখানে থাকে সেখানে পাওয়া যায় না। তো আনসারটা দেখো, 2 daughters asked for jewels and fine clothes, দ্য ইয়াংগেস্ট ডটার আস্কড ফর রোজ। অর্থাৎ দুজন মেয়ে জুয়েল, অর্থাৎ এই যে জুয়েলস মানে গহনা এবং হচ্ছে জামা কাপড় বা ড্রেস চেয়েছিল। আর ছোটো মেয়েটা বা বেলে, সে চেয়েছিল কি একটা রোজ বা গোলাপ চেয়েছিল একটা, ঠিক আছে। এটা আমরা লিখলাম। এরপর হচ্ছে আমাদের নাম্বার সি এর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল। অর্থাৎ মার্চেন্ট মানে বণিক দুর্গে কেন গিয়েছিল, ঠিক আছে, বণিক দুর্গে কেন গিয়েছিল। তো আমাদের এখানে উত্তরটা দেখো, কেন দুর্গে গিয়েছিল, মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ক্যাসেল টু হ্যাভ সাম শেল্টার। অর্থাৎ মার্চেন্ট আশ্রয়ের জন্য সে দুর্গে গিয়েছিল। তো এখানে আমরা এটা লিখবো, ঠিক আছে। তো আমরা এটা এখানে লিখে দিলাম। এরপর আমরা পরের প্রশ্ন দেখো আমাদের যেটা রয়েছে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফর দ্য মার্চেন্ট। অর্থাৎ বিস্ট
হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট, অর্থাৎ বণিকের কাছ থেকে এই যে জন্তু কী ডিমান্ড করেছিল বা কী চাহিদা সে করেছিল আর কি, ঠিক আছে, কী চাহিদা পেয়েছিল, তো কী কী বলেছিল যে তার মেয়ে যে বেলেকে সে এখানে আসতে হবে, ঠিক আছে, এই দুর্গে, এটা বলেছিল, এই ডিমান্ডটা করেছিল। তো দেখো আমরা উত্তর লিখছি, দ্য বিস্ট ডিমান্ডেড দ্য মার্চেন্টস ইয়াংগেস্ট ডটার টু কাম ইন হিজ ক্যাসেল, অর্থাৎ এই যে বিস্ট বা জন্তু তার মেয়েকে এই দুর্গে আসার জন্য বলেছিল, ঠিক আছে। এটা আমরা উত্তর লিখবো অপশান নাম্বার ডি এর উত্তর, এটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে, নাম্বার ডিতে। এরপর নাম্বার ইতে কী দেওয়া আছে দেখো, হোয়াই ডিড বেলে গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, তো হোয়াই ডিড বেলে গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, অর্থাৎ বেলে কেন এই জন্তু বা পশুর যে দুর্গ সেখানে গিয়েছিল কেন, তো কেন গিয়েছিল, তার বাবার প্রাণ বাঁচানোর জন্য এবং তার বাবা যে কথা দিয়েছিল সেটা সেই কথা রাখার জন্য। ওকে, তো দেখো এখানটা আমরা উত্তর লিখব, টু সেভ হার ফাদার্স প্রমাইজ অ্যান্ড লাইফ লাইফ পেলে ওয়েন টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, অর্থাৎ তার বাবার কথা প্রাণ এবং কথা যেটা দিয়েছিল সেটা বাঁচানোর জন্যই বেলে এই বিস্ট বলতে কি এই হচ্ছে পশুর দুর্গে গিয়েছিল, ঠিক আছে। তো আমরা এখানে উত্তরটা এভাবে লিখে দিলাম। এরপর দেখো আমরা পরের আমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তো দেখো আমরা এখানে এই অ্যাক্টিভিটিগুলো করে ফেললাম, ঠিক আছে, 3, 4, ঠিক আছে, 4 পর্যন্ত করলাম। তারপর দেখো আমাদের যেটা রয়েছে লেটস টক, চলো কথা বলি। ইফ ইউ ওয়ার বেলে, যদি তুমি বেলে হতে, হোয়াট গিফট উড ইউ হ্যাভ ওয়ান্টেড ফ্রম ইউর ফাদার, তুমি তোমার বাবার কাছ থেকে কী গিফট চাইতে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড টেল হার ক্লাস, এটা তুমি তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস বা করো বা আলোচনা করো এবং তুমি ক্লাসে বলো। তো এগুলো তুমি তোমার নিজের মতো করে বলবে, ঠিক আছে। এরপর দেখো এগুলো তোমাদের পরীক্ষায় আসে না এই প্রশ্নগুলো। তো তারপর দেখো কী বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক বেলে ডিড দ্য রাইট থিং বাই গোয়িং টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, অর্থাৎ তোমার কি মনে হয় যে বেলে সেই পশুর দুর্গে যে গিয়েছিল সেটা কি সে ভালো করেছিল, ঠিক কাজ করেছিল বলে তোমার মনে হয়? যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবে, না হলে না লিখবে, ঠিক আছে, তোমার মতো করে তুমি বলবে, ঠিক আছে। সাধারণত এটা সে ঠিকই করেছিল তার বাবার কথা রাখার জন্য এবং তার বাবার প্রাণ বাঁচানোর জন্য সে দুর্গে গিয়েছিল। টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ভিউজ, তোমার যে মতামত সেটা তুমি তোমার ক্লাসে বলো। ওকে, এটা আমরা ইউনিট 1 কিন্তু পড়লাম। এরপর আমরা ইউনিট 2 যেটা দেওয়া আছে সেটা আমরা পড়বো, ঠিক আছে। ইউনিট 2তে কী বলা হচ্ছে দেখো এখানে, লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি মানে আবার পরের অংশগুলো আমরা পড়বো, ঠিক আছে। এখানে প্রথমে কী দেওয়া আছে দেখো, দ্য বিস্ট গেভ হার লাভিস ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশনস উইথ হার। তো এখানে কি বলা হচ্ছে, দ্য বিস্ট মানে পশুটি বা জন্তুটি, গেভ হার তাকে দিল, কাকে দিল এখানে হচ্ছে বেলেকে দিল, লাভিস ক্লোদিং, লাভিস বলতে এখানে সুন্দর বা চমৎকার, ক্লোদিং মানে জামা কাপড়, সুন্দর সুন্দর চমৎকার জামা কাপড় দিল, অ্যান্ড ফুড এবং খাবার দিল, অ্যান্ড ক্যারিড অন মানে হচ্ছে চালিয়ে গেল, ঠিক আছে, লেন্দি কনভারসেশন মানে খুব দীর্ঘ একটা কনভারসেশন হচ্ছে কথোপকথন, ঠিক আছে, কথাবার্তা বলা, উইথ হার্ট অর্থাৎ তার সঙ্গে, বেলের সঙ্গে সেই জন্তু বা পশু অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, তাকে ভালো ভালো জামা কাপড় দিল, খাবার দিল। ইচ নাইট প্রত্যেক রাত্রিতে, দ্য বিস্ট আস্কড বেলে টু ম্যারি হিম অনলি টু বি রিফিউজড এভরি টাইম। তো এখানে কি বলা হচ্ছে, ইচ নাইট মানে প্রত্যেক দিন রাত্রিবেলা, দ্য বিস্ট সেই জন্তু আস্কড বেলেকে বলতো টু ম্যারি হিম তাকে বিয়ে করতে, অনলি টু বি রিফিউজ মানে কি প্রত্যাখ্যান, ঠিক আছে, বা না করে দেওয়া আর কি, এভরি টাইম শুধুমাত্র মানে প্রত্যেকবারই রিফিউজ হওয়ার জন্য বা প্রত্যাখ্যিত হওয়ার জন্য আর কি, অর্থাৎ প্রত্যেকবারই বেলে তাকে বলতো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আফটার ইচ রিফিউজাল বেলে ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লেডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। তো দেখো এখানে কি বলা হচ্ছে, আফটার ইচ রিফিউজাল প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর, রিফিউজাল মানে কি প্রত্যাখ্যান, প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর বেলে ড্রিমড মানে বেলে স্বপ্ন দেখতো, অফ আ হ্যান্ডসাম প্রিন্স, হ্যান্ডসাম মানে হচ্ছে একটি সুন্দর প্রিন্স মানে সুন্দর রাজকুমারের স্বপ্ন দেখতো হচ্ছে রাত্রিবেলায়, হু প্লিডেড উইথ হার যে তার কাছে আবেদন করতো, টু এক্সপ্লেন মানে হচ্ছে তাকে এক্সপ্লেন করার জন্য বা বলার জন্য আবেদন করতো, ওয়াই মানে কেন, সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট সে জন্তুকে সে বারবার রিফিউজ করছে বা প্রত্যাখ্যান করছে কেন, এই কথাটা সেই বেলে স্বপ্নে দেখতো একজন হ্যান্ডসাম রাজকুমার তাকে জিজ্ঞাসা করছে। সি রিপ্লাইড ইচ টাইম দ্যাট সি কোড
she could not marry the beast because she loved him only as a friend. তো দেখো she replied মানে সে উত্তর দিত each time প্রত্যেকবার that যে she she could not marry the beast সে সেই জন্তুকে বিয়ে করতে পারবে না বিকজ কারণ হচ্ছে she loved him তাকে ভালোবাসে only as a friend শুধুমাত্র একজন বন্ধু হিসাবে। But Belle could not make the connection between the handsome prince and the beast. তো এখানে কি বলা হচ্ছে বাট কিন্তু বেলে কুড নট মেক দ্য কানেকশন মানে হচ্ছে যোগাযোগ কিন্তু বেলে কোনোভাবেই যোগাযোগ বা যোগ সংযোগ খুঁজে পেত না বিটুইন মানে হচ্ছে দুটির মধ্যে আর কি এখানে হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট এই যে জন্তু এবং এই যে হ্যান্ডসাম মানে সুন্দর রাজকুমার তার স্বপ্নে দেখা রাজকুমার এই দুজনের মধ্যে কি কানেকশন রয়েছে বা কি যোগ সংযোগ রয়েছে সেটা সে কিছুতেই বুঝতে পারতো না। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. তো এখানে কি বলা হচ্ছে দেখো সি ওয়াজ কনভিন্সড বলতে সে আশ্বস্ত হয়েছিল বা সে নিজেই বিশ্বাস করেছিল আর কি তার মনে একটা বিশ্বাস জেগে উঠেছিল দ্যাট যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি করে রাখা যে সেই জন্তু মানে বন্দি করে রেখেছে দ্য প্রিন্স মানে হচ্ছে রাজকুমারকে মানে যে কোনো জায়গায় কোথাও ইন দ্য ক্যাসেল এই দুর্গের কোনো এক জায়গায় এই যে পশু সে এই তার স্বপ্নে দেখা রাজকুমারকে কোনো একটা জায়গায় যেন বন্দি করে রেখেছে ঠিক আছে এই কথাটা সে তার মনে জাগলো আর কি ঠিক আছে মনে এটাই সে বিশ্বাস করলো। তো তারপর দেখো পরের লাইনে কি বলা হচ্ছে সি সার্চ ফর হিম অ্যান্ড ডিসকভার্ড ম্যানি এনচান্টেড রুমস বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস। তো এই লাইনে কী বলা হচ্ছে সি সার্চ ফর মানে সে খুঁজলো সার্চ মানে কি খোঁজা সে খুঁজলো হিম মানে তাকে অর্থাৎ তার সে স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজলো অ্যান্ড ডিসকভার করলো বা আবিষ্কার করলো ম্যানি এনচান্টেড রুমস এখানে এনচান্টেড মানে হচ্ছে জাদুকরি রুমস মানে হচ্ছে ঘর সেই প্রাসাদের প্রচুর রুম ছিল বা প্রচুর ঘর ছিল সেই সমস্ত জাদুকরি যে সমস্ত ঘর সেই ঘরগুলোতে সে প্রত্যেকটা ঘরে খুঁজে দেখলো বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস কিন্তু তার সেই স্বপ্নের দেখার যে প্রিন্স বা রাজকুমার তাকে সে কোথাও কিন্তু খুঁজে পেল না। ফর সেভারেল মান্থস বেলে লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্টস হ্যাভিং নো এন্ড অফ রিচ টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার। দেখো এখানে কি বলা হচ্ছে ফর সেভারেল মান্থস মানে কয়েক মাস ধরে বেলে বাস করলো বা বেলে থাকলো আর লাইফ অফ লাক্সারি বলতে বিলাসিতা ঠিক আছে বিলাসিতার একটা জীবনযাপন সে সেখানে করতে লাগলো বিলাসিতার জীবনযাপন বলতে ভালো খাবার ভালো কাপড় চোপড় সে পেত সেখানে অ্যাট দ্য বিস্টস প্যালেস এই জন্তুর প্যালেসে বা রাজপ্রাসাদে বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য যাদের দেখা যায় না সার্ভেন্টস মানে হচ্ছে চাকর অর্থাৎ অদৃশ্য চাকর বাকর দ্বারা তাকে সবসময় তার হাতের কাছে সবসময় খাবার দাবার সব কিছু কিন্তু তাকে দিয়ে দেওয়া হতো হ্যাভিং নো এন্ড মানে কোনো শেষ নেই যার আর কি ঠিক আছে অফ রিচ মানে সম্পদের কোনো শেষ নেই টু অ্যামিউজ মানে হচ্ছে আনন্দ দেওয়া তাকে টু অ্যামিউজ হার তাকে আনন্দ দেওয়ার জন্য অ্যান্ড এন্ডলেস মানে হচ্ছে একটা অসীম সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ আর কি যে সাপ্লাইয়ের বা যে সরবরাহর কোনো শেষ নেই সরবরাহ বলতে কোনো কিছু দেওয়া যেমন এখানে খাবার কাপড় চোপড় এই সমস্ত অফ ফাইন ক্লোথস টু ওয়্যার সুন্দর জামা কাপড় পরার জন্য এই সমস্ত মানে সুন্দর জামা কাপড় পরার জন্য যে সাপ্লাই সরবরাহ সেটা কোনো শেষ ছিল না আর কি যত চাইতো ততই সে পেত। ইভেনচুয়ালি সি বিকেম হোমসিক অ্যান্ড বেগড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষ পর্যন্ত বা কিছু সময় পরে আর কি ঠিক আছে কী হলো সি বিকেম হোমসিক বলতে বাড়ির জন্য মন খারাপ করা বাড়ির জন্য দুঃখ পাওয়া আর কি তো সে তার বাড়ির জন্য দুঃখ হলো বা মন খারাপ করতে শুরু করলো এবং বেগড মানে সে প্রার্থনা করলো দ্য বা ভিক্ষা চাইলো এরকম বেগড বলতে ঠিক আছে প্রার্থনা করা এখানে দ্য বিস্ট সেই পশুটির কাছে টু অ্যালাউ মানে অনুমতি দিতে টু অ্যালাউ হার তাকে অনুমতি দেওয়ার জন্য টু গো মানে যেতে টু সি হতে দেখতে হার ফ্যামিলি তার পরিবারকে দেখতে যাওয়ার অনুমতি তার কাছে চাইলো আর কি ঠিক আছে সেই পশুর কাছে এই বেলে। তো এরপর কি হলো হি সেড হি উড অ্যালাউ ইট অনলি
ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার। এখানে বলা হচ্ছে হি সেড, সে বললো, অর্থাৎ সেই জন্তুটি বললো, হি উড অ্যালাউ ইট, সে এটাকে অনুমতি দিতে পারে, অনলি শুধুমাত্র বা কেবলমাত্র, ইফ যদি, সি উড রিটার্ন সে ফিরে আসে এক্স্যাক্টলি আ উইক লেটার, আ উইক লেটার, লেটার মানে হচ্ছে পরে, আ উইক মানে হচ্ছে এক সপ্তাহ, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি মানে হচ্ছে একেবারে সম্পূর্ণ, মানে এক সপ্তাহের মধ্যে যদি সে ফিরে আসে, ঠিক আছে, তাহলে তাকে সে অনুমতি দিতে পারে বাড়িতে যাওয়ার জন্য। এরপর দেখো পরের প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, বেলে এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচান্টেড মিরর অ্যান্ড রিং। তো বেলে এগ্রিড, বেলে রাজি হলো, টু দিস মানে এই কথায় রাজি হয়ে গেল যে এক সপ্তাহের মধ্যে সে ফিরে আসবে, অ্যান্ড এবং সেট অফ ফর হোম এবং বাড়িতে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো, সেট অফ মানে যাত্রা শুরু করা, উইথ অ্যান এনচান্টেড মিরর একটা জাদুকরী মিরর মানে হচ্ছে আয়না, অ্যান্ড রিং একটা আংটি, এই দুটো নিয়ে সে বাড়ির জন্য যাত্রা শুরু করলো। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল। তো দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য মিরর মানে হচ্ছে আয়নাটি, উড অ্যালাউ হার তাকে অনুমতি দেবে, টু সি মানে দেখতে, হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল মানে জন্তুর সেই ক্যাসেল হচ্ছে দুর্গতে কী চলছে বা কী ঘটনা ঘটছে সেগুলো দেখার জন্য এই আয়নাটি তাকে সাহায্য করবে। অ্যান্ড দ্য রিং এবং আংটিটা, উড অ্যালাউ হার তাকে অনুমতি দেবে বা সাহায্য করবে, টু রিটার্ন মানে ফিরে আসতে, টু দ্য ক্যাসেল মানে দুর্গে ফিরে আসতে তাকে সাহায্য করবে, ইন অ্যান ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে ফিরে আসতে সাহায্য করবে, ওয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সে তার মানে আঙুলে সেই আংটিটাকে 3বার ঘুরিয়ে দেবে, ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে সে কী হবে, সেই ক্যাসেল বা দুর্গতে সে চলে আসবে। ওকে, এরপর দেখো, হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজড টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথ। তো এই লাইনে কি বলা হচ্ছে, হার এল্ডার সিস্টার, তার যে বড় দিদিরা ছিল দুজন, ঠিক আছে, তো তারা দেখো ওয়ার সারপ্রাইজড মানে অবাক হয়ে গেল, টু ফাইন্ড মানে দেখে, হার তাকে দেখে, ওয়েল ফেড মানে হচ্ছে মানে খুব ভালো মন্দ খাবার খেয়েছে, সেটা দেখেই বোঝা যায় কেউ যখন ভালো মন্দ ভালো কিছু খাবার খায়, ঠিক আছে, তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে, তো সেটা দেখে তারা বুঝতে পারলো সেখানে বেশ ভালো ভালো খাবার খায়। অ্যান্ড ড্রেসড মানে পোশাক, ইন গ্র্যান্ড ক্লোথস, গ্র্যান্ড মানে হচ্ছে চমৎকার সুন্দর সুন্দর পোশাক দেখে তারা অবাক হয়ে গেল, তার যে দুটি বড় বোন ছিল বা দিদি ছিল তারা। দে গ্রিউ জেলাস ফর হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। দেখো দিয়ে মানে তারা, গ্রিউ মানে হচ্ছে হয়ে পড়লো, জেলাস মানে হিংসুটে, তারা তার প্রতি হিংসুটে হয়ে পড়লো আর কি, অফ হার হ্যাপি লাইফ মানে সুখী লাইফ অ্যাট দ্য ক্যাসেল মানে সে ক্যাসেল বা দুর্গে যে সে বেশ সুখে ছিল বা খুশিতে ছিল, সেটা দেখে তারা হিংসাতে পরিপূর্ণ হলো তাদের মনটা। আপন হিয়ারিং দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট on a certain day, they begged her to stay just for one more day. দেখো আপন হিয়ারিং মানে শুনে, এটা শুনে, আপন হিয়ারিং দ্যাট এটা শুনে, সি মাস্ট রিটার্ন তাকে অবশ্যই ফিরতে হবে, টু দ্য বিস্ট মানে সেই জন্তুর কাছে, অন আ সার্টেন ডে একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ এই তার দুটি যে বড় বোন ছিল, দিদি ছিল, তারা যখন জানতে পারলো যে এই বেলেকে একটা নির্দিষ্ট দিনে তার সেই দুর্গে ফিরে যেতে হবে, এটা যখন তারা জানতে পারলো বা শুনতে পেলো, দে বেগড হার, তারা তার কাছে প্রার্থনা করলো বা বললো, টু স্টে মানে থাকতে, জাস্ট ফর ওয়ান মোর ডে, আর একটা দিন বেশি থাকার জন্য তাকে অনুরোধ করলো তার বড় দিদিরা তাকে, ঠিক আছে, আর একদিন তুই থেকে যা আমাদের কাছে। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ to make it appear as thought they were weeping. ওকে, এটা অ্যাজ দো, ঠিক আছে, অ্যাজ থট নয়, অ্যাজ দো মানে হচ্ছে যেন। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দে মানে হচ্ছে তারা, ইভেন এমনকি, পুট অনিয়ন মানে কি পেঁয়াজ দিল কোথায়, ইন দেয়ার আইস এদের চোখে পেঁয়াজের রস দিল, কেন পেঁয়াজের রস দিলে কী হবে, চোখ দিয়ে জল বেরোবে আর কি, এবং মনে হবে কি তারা কাঁদছে, টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং, ঠিক আছে, যে তারা যেন কাঁদছে এটা বোঝানোর জন্য তারা নিজেদের চোখে পেঁয়াজ দিল বা পেঁয়াজের রস দিল। দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেলে ফর ব্রেকিং হার প্রমাইজ অ্যান্ড উড ইট হার অ্যালাইভ। দেখো দে সিক্রেটলি মানে দে মানে কি তারা, সিক্রেটলি মানে হচ্ছে গোপনভাবে, হোপড মানে আশা করেছিল, অর্থাৎ তারা ভেতরে মনে মনে আশা করেছিল, দ্যাট যে
দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, সেই জন্তু অ্যাংরি মানে কি রেগে যাবে, ঠিক আছে, ভীষণ রেগে যাবে, উইথ দ্য বেলে মানে বেলের ওপরে, ফর ব্রেকিং হার প্রমাইস, তার যে সে কথা দিয়ে এসেছিলো যে সে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবে এবং ঠিক আছে, তা কিন্তু তার একদিন দেরি হয়ে যাচ্ছে, তো সেটা ভেবে সেই বিস্ট প্রচণ্ড রেগে যাবে, ঠিক আছে, বেলের ওপরে। অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জীবন্তই খেয়ে ফেলবে, ঠিক আছে, এটাই তারা মনে মনে আশা করেছিল কারা, তার সেই যে দুটি বড় দিদি ছিল তারা, তার জন্য তারা মানে মিথ্যা ভান করছিল যে আমাদের তুই এখন যাস না, ঠিক আছে, একদিন থেকে যা। এরপর দেখো, বেলেস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ অ্যান্ড সি এগ্রিড টু স্টে। তো বেলেস হার্ট মানে হচ্ছে বেলের হৃদয় বা বেলের মন, ওয়াজ মুভড মানে নাড়া দিয়ে উঠলো, বা তাদের জন্য তার সে মনটা আর কি গলে গেল আর কি, বাই হার সিস্টার্স মানে তার দিদি বোনের বা দিদির, ফলস শো অফ লাভ, ফলস মানে কি মিথ্যা, শো অফ লাভ মানে হচ্ছে মিথ্যা, যে নকল যে ভালোবাসা সেটা দেখে তার মনটা গলে গেল। অ্যান্ড সি এগ্রিড টু স্টে, এবং সে থাকার জন্য রাজি হয়ে গেল, ঠিক আছে, আর একটা দিন থাকার জন্য সে রাজি হয়ে গেল। পরের লাইন এখানে কি বলা হচ্ছে দেখো, বেলে বিগেন টু ফিল গিলটি অ্যাবাউট ব্রেকিং হার প্রমাইস টু দ্য বিস্ট অ্যান্ড ইউজড দ্য মিরর টু সি দ্যাট she was doing she was doing back at the castle। তো দেখো এখানে কি বলা হচ্ছে, বেলে বিগেন মানে বেলে শুরু করলো টু ফিল গিলটি মানে হচ্ছে কি দোষী আর কি, নিজেকে দোষী ভাবতে শুরু করলো, অ্যাবাউট ব্রেকিং হার প্রমাইস, তার যে মানে সে কথা দিয়েছিল, প্রমিস মানে কি কথা দেওয়া বা প্রতিজ্ঞা করা, সেটা সে ভঙ্গ করছে, ব্রেকিং মানে কি ভঙ্গ করছে, তো তার জন্য সে নিজেকে দোষী মনে করছিল। টু দ্য বিস্ট মানে জন্তুর কাছে সে কথা দিয়ে এসেছিল, অ্যান্ড ইউজড দ্য মিরর, এবং সে তার সেই মিরর বা আয়নাটাকে ব্যবহার করলো, টু সি মানে দেখার জন্য, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল মানে সেই ক্যাসেল মানে দুর্গে সে কী করছিল সেই বিস্ট সেটা দেখার জন্য সে আয়নাটাকে ব্যবহার করলো, আয়না দিয়ে সে দেখতে পাবে দুর্গে কী হচ্ছে না হচ্ছে। এরপর দেখো, সি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক। তো এখানে কি বলা হচ্ছে দেখো, সি ওয়াজ হরিফাইড মানে হচ্ছে কি আতঙ্কিত হয়ে ওঠা, সে আতঙ্কিত হয়ে উঠলো, টু ডিসকভার মানে হচ্ছে দেখে বা আবিষ্কার করে, দ্যাট যে দ্য বিস্ট অর্থাৎ জন্তুটি লে হাফ ডেড মানে হচ্ছে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে, আউট অফ হার্ট ব্রেক মানে হচ্ছে ভগ্ন হৃদয়ে অর্ধমৃত অবস্থায় সে পড়ে রয়েছে, এটা দেখে সে আতঙ্কিত হয়ে উঠলো, কে না বেলে, সেই জন্তুটি মানে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে দুর্গের মধ্যে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম। তো দেখো এখানে কী বলা হচ্ছে, হি লে মানে হচ্ছে সে পড়েছিল নিয়ার দোজ ভেরি রোজ বুশেস মানে সেই যে রোজ গাছের মানে গোলাপ গাছের যে গোলাপ গাছগুলো যেখানে ছিল আর কি, ঠিক আছে, ঠিক সেইখানটায় সেখানে সে শুয়েছিল আর কি সেই বিস্ট। হার ফাদার হ্যাড স্টোলেন রোজ ফ্রম যেখান থেকে তার বাবা একটা গোলাপ চুরি করেছিল বা একটা গোলাপ ছিঁড়েছিল, ঠিক সেই গোলাপ গাছের কাছেই এই হচ্ছে বিস্ট অর্ধমৃত অবস্থায় পড়েছিল। সি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট। তো কী হলো দেখো, সে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, ইউজড মানে ব্যবহার করলো, দ্য রিং মানে তার সেই হাতের আংটিটাকে 3বার ঘুরিয়ে দিল, টু রিটার্ন মানে হচ্ছে ফিরে আসতে, টু দ্য বিস্ট মানে সেই পশুর কাছে বা জন্তুর কাছে ফিরে আসার জন্য তার হাতের আঙুলে যে আংটি ছিল সেটা 3বার ঘুরিয়ে দিল। তো এরপর কি হলো, আপন রিটার্নিং বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। তো আপন রিটার্নিং মানে যে ফিরে এসে বেলে দেখলো দ্য বিস্ট মানে জন্তুটি অলমোস্ট ডেড প্রায় মারা গেছে আর কি, ঠিক আছে, এরকম অবস্থা হয়েছে। সি ওয়েপ্ট ওভার হিম, সি ওয়েপ্ট মানে কি কান্নাকাটি করলো, সে কাঁদতে লাগলো তার ওপরে, ঠিক আছে, সেইং দ্যাট সি লাভড হিম এই বলে যে সে তাকে ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স। ওকে, অ্যাজ সুন অ্যাজ যেই হার টিয়ার্স তার টিয়ার্স মানে কি চোখের জল টাচড হিম তাকে স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড তো তখন জন্তুটি ট্রান্সফর্ম মানে কি পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যায়, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল ইনটু আ হ্যান্ডসাম প্রিন্স। হ্যান্ডসাম মানে সুন্দর, প্রিন্স মানে রাজকুমার, একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়ে গেল, যেই বেলের চোখ থেকে জল সেই পশুটির গায়ে পড়ল। দ্য প্রিন্স ইনফর্মড বেলে দ্যাট লং অ্যাগো আ ফেয়ারি
turned him into a hideous beast after he refused to let her in to let her in from the rain, and told that only by finding true love despite his ugliness could the curse be broken. তো দেখো কি বলা হচ্ছে, দ্য প্রিন্স ইনফর্মড বেলে। তো রাজকুমার বেলেকে ইনফর্ম করলো বা বেলেকে জানালো যে সে প্রথমত তো মানে আগে তো জন্তু ছিল, তারপর দেখো মানে বেলের চোখের জল তার উপর পড়ার পর সে একটা হ্যান্ডসাম মানে রাজকুমার হয়ে গেল। তো তারপর সে বেলেকে জানালো, কি জানালো না, দ্যাট যে লং অ্যাগো মানে অনেক দিন আগে আ ফেয়ারি একটা পরী টার্নড হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট, অনেক দিন আগে একটা পরী তাকে একটা হিডিয়াস মানে হচ্ছে একটা কুৎসিত একটা জন্তুতে পরিণত করে দিয়েছিল। কেন পরিণত করেছিল? আফটার হি রিফিউজড, অর্থাৎ আফটার হি রিফিউজ টু লেট হার ইন, তাকে ভেতরে আসতে দেওয়ার অনুমতি না দেওয়ার জন্য ফ্রম দ্য রেন মানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, মানে বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই সময় একটা পরী এসেছিল এবং সেই পরী মানে সেই প্রাসাদের ভেতরে আসতে চাইছিল, কিন্তু এই রাজকুমার তাকে ভেতরে আসতে দেয়নি। ওকে, অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস। ওকে, এবং কি বলা হচ্ছে তাকে, and that only by finding true love despite its ugliness, এই যে তাকে পশু করে দিয়েছিল, তার কুৎসিত একটা পশু, এই কুৎসিত পশুর চেহারা দেখেও যদি তাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে তাহলে কি হবে, কুড দ্য কার্স বি ব্রোকেন। কার্স মানে হচ্ছে কি, অভিশাপ, তাহলেই কিন্তু এই যে অভিশাপ, এই অভিশাপটা ভঙ্গ হবে, এটা সেই পরী বলেছিল। ঠিক আছে, দেন দ্য প্রিন্স অ্যান্ড দ্য বেলে গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি ফর ইভেন আফটার। তো দেন মানে কি তারপর, দ্য প্রিন্স অর্থাৎ সেই রাজকুমার অ্যান্ড বেলে এবং বেলে গট ম্যারিড, দুজনে বিয়ে করে নিল, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এবং তারা সুখে শান্তিতে থাকতে লাগলো ফর এভার আফটার, তারপর থেকে। ওকে, তো এইখানে আমাদের গল্পটি কিন্তু শেষ হলো। তো এরপর আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার অর্থগুলো আমাদের এখানে একবার এখান থেকে জেনে নেব। প্রথমে রয়েছে লাভিস, লাভিস মানে হচ্ছে জেনারাস অর্থাৎ চমৎকার আর কি। হ্যান্ডসাম মানে হচ্ছে গুড লুকিং মানে সুন্দর, অর্থাৎ হ্যান্ডসাম বলতে এটাকে মানে পুরুষদের বোঝানো হয়, ঠিক আছে, তাদেরকে হ্যান্ডসাম বলা হয়, আর মেয়েদেরকে বলা হয় কি বিউটিফুল। এরপর দেখো এনচান্টেড মানে হচ্ছে দ্য স্টেট অফ বিং আন্ডার আ ম্যাজিক্যাল স্পেল, অর্থাৎ একটা ম্যাজিক্যাল মানে কি জাদুকরি যে জিনিস সেটাকে বলা হয় এনচান্টেড, জাদুকরি আর কি। ইভেনচুয়ালি মানে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ আ পিরিয়ড অফ টাইম, একটা সময়ের শেষে, ঠিক আছে, ইভেনচুয়ালি শেষ পর্যন্ত আর কি। তো এরপর আমাদের দেখো যেটা রয়েছে লেটস ডু, এখানে দেখো লেটস ডু চলো কাজ করি, ঠিক আছে। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ আমাদের এখানে যেটা বলা হচ্ছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই যে টেবিলটা এখানে দেওয়া রয়েছে এই টেবিলটাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এখানে প্রথমে দেওয়া আছে এফেক্টটা দেওয়া আছে, এখানে কজ মানে কারণটা লিখতে হবে, এফেক্ট মানে কি ফলাফল বা প্রভাবটা দেওয়া আছে, এখানে আমাদের কারণ লিখতে হবে, আর যেখানে কারণ দেওয়া আছে সেখানে আমাদের এফেক্টটা লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে দেখো এফেক্টটা কী দেওয়া আছে, দ্য মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস, বণিক একটা তার গ্রামের যে খেতি বাড়ি সেখানে চলে গিয়েছিল, ঠিক আছে। কেন চলে গিয়েছিল, কারণটা কি, কারণটা আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ কজটা লিখতে হবে। কারণ হচ্ছে তার যে সম্পদ, সেই সমস্ত সম্পদ তার হারিয়ে গিয়েছিল মানে নষ্ট হয়ে গিয়েছিল, জাহাজ ডুবে গিয়েছিল, ঠিক আছে। তো সেটা আমাদের এখানে আনসারটা লিখতে হবে। দেখো আমরা এখানে আনসারটা তোমাদের লিখে দিচ্ছি, এখানে আমরা উত্তরটা কি লিখবো, দেখো উত্তরটা কি লিখবো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, অর্থাৎ একটা সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল, ঠিক আছে। তো এটা আমাদের এখানে উত্তরটা লিখতে হবে, তো আমরা এখানে উত্তরটা এভাবে লিখলাম, ঠিক আছে, আনসারটা। তো পরেরটা যেটা দেওয়া আছে দেখো আমরা এখান থেকে দেখে নেবো, এরপর যেটা রয়েছে, এরপর আমাদের এখানে কজটা দেওয়া আছে, কারণটা দেওয়া আছে, এফেক্টটা লিখতে হবে। এখানে বলা হচ্ছে দ্য মার্চেন্ট প্রমাইসড টু সেন্ড বেলে ফর দ্য ক্যাসেল। তো দ্য মার্চেন্ট মানে হচ্ছে বণিক, প্রমাইসড মানে কথা দিয়েছিল, টু সেন্ড বেলে টু দ্য ক্যাসেল মানে দুর্গে বেলেকে মানে পাঠানোর কথা দিয়ে এসেছিল, ঠিক আছে। এর ফলে কি হয়েছিল, দ্য বিস্ট গেভ হার লাভিস ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লাভলি কনভারসেশন উইথ হার। তো এর ফলে হচ্ছে বেলে সেখানে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে লাভলি ক্লোথ মানে সুন্দর সুন্দর জামা কাপড় পেয়েছিল এবং একটা সে বিস্ট এর সঙ্গে একটা দীর্ঘ একটা কনভারসেশন বা কথোপকথন তার সঙ্গে হয়েছিল, ঠিক আছে। তো এইটা আমরা ফলাফলটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো এরপর আমাদের পরেরটা যেটা রয়েছে দেখো এখানে আমাদের এফেক্টটা দেওয়া আছে, বলা হচ্ছে বেলে ওয়েপ্ট ওভার
দ্য বডি অফ দ্য বিস্ট, অর্থাৎ বেলে হচ্ছে সেই বিস্ট বা জন্তুর শরীরের ওপরে কান্না কান্না করতে শুরু করেছিল। তো কান্নাকারি হওয়ার ফলে কী হয়েছিল, সে বিস্ট একটা সুন্দর হ্যান্ডসাম রাজকুমারে পরিণত হয়েছিল। তো বেলে ফাউন্ড, এটা হচ্ছে আমাদের সরি এখানে আমার কারণটা এফেক্টটা দেওয়া আছে। তো কারণটা কী হবে, এর কারণটা হচ্ছে বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, অর্থাৎ সেই বিস্ট মানে জন্তু প্রায় মৃত অবস্থায় পরিণত হয়েছিল। এটা দেখেই বেলে তার উপর কাঁদতে শুরু করেছিল। এটা আমাদের কজ বা কারণ হবে, ঠিক আছে। তো এটা আমরা এখানে কজটা লিখলাম, কারণটা। তারপর অ্যাক্টিভিটি 6 এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এগুলোর উত্তর লিখতে হবে প্রশ্নগুলোর। নাম্বার 1 দেওয়া আছে হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট, মার্চেন্টকে কেন এই বিস্ট মারতে চেয়েছিল, কারণ কি মার্চেন্ট তার সেই বাগান থেকে, গোলাপ গাছের বাগান থেকে গোলাপ ছিঁড়েছিল তার জন্য। তো লিখবো আমরা বিকজ দ্য মার্চেন্ট টুক আ প্রিসিয়াস রোজ ফ্রম দ্য বিস্টস গার্ডেন, অর্থাৎ জন্তুর বাগান থেকে একটা মূল্যবান গোলাপ সে তুলেছিল বা ছিঁড়েছিল, তার জন্য তাকে মারতে উদ্যত হয়েছিল, ঠিক আছে, বা মারতে চেয়েছিল। এরপর 2 নম্বর দাগে হচ্ছে হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেলে ইন হিজ ক্যাসেল, অর্থাৎ এখানে দেখো হাউ ডিড দ্য বিস্ট মানে জন্তু কীভাবে এই বেলের দেখাশোনা করতো আর কি, ঠিক আছে, দুর্গে কীভাবে দেখাশোনা করতো। দেখো দ্য বিস্ট গেভ বেলে লাভিস ক্লোদিং অ্যান্ড ফুড, তাকে সুন্দর সুন্দর জামা কাপড় এবং খাবার দিয়েছিল। বেলে লিভড ইন লাক্সারি, এবং বেলে সেখানে বিলাসিতার সঙ্গে কিন্তু জীবন কাটিয়েছিল বা কাটাতো। তো এটা আমরা এখানে আনসারটা এইভাবে লিখবো, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা পরের প্রশ্ন 3 নম্বর দাগে। এখানে কি দেওয়া আছে, হোয়াই ডিড বেলে ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ আর হ্যান্ডসাম ইন দ্য অফ আর ড্রিমস ইন দ্য ক্যাসেল, অর্থাৎ দুর্গের মধ্যে পেলে তার স্বপ্নে দেখা সেই যে রাজকুমার তাকে খুঁজে পায়নি, খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। কেন না, সেখানে তার কোনো মানে রাজকুমার ছিল না, সেই যে জন্তু সেই জন্তুটাই হচ্ছে একটা রাজকুমার ছিল আর কি, সে আগে রাজকুমার হয়েছিল, সেই পরী তাকে জন্তু করে দিয়েছিল, তার জন্য সে খুঁজে পায়নি। আমরা উত্তর লিখবো বিকজ দ্য প্রিন্স ইজ দ্য বিস্ট ইটসেলফ, কারণ হচ্ছে এই যে রাজকুমার সে নিজেই হচ্ছে জন্তু, সে নিজেই জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল। তো আমরা এখানে উত্তরটা এভাবে লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর থেকে যে প্রশ্ন দেখো সেটা উত্তর প্রশ্নটা কী দেওয়া আছে প্রথমে দেখো, ওয়ার দ্য 2 থিংস বেলে ক্যারিড টু হার ফাদার্স হাউস, মানে হচ্ছে বেলে যখন তার বাবার বাড়িতে চলে এসেছিল তখন সে কোন 2টি জিনিস নিয়ে এসেছিল তার সঙ্গে করে। হোয়াই ডিড সি টেক দেম, কেন সে সেগুলোকে এনেছিল, সে 2টো জিনিস নিয়ে এসেছিল, একটা হচ্ছে হাতের আংটি বা রিং, আর একটা হচ্ছে আয়না মিরর এনেছিল। মিররটা কেন এনেছিল, সে মানে সেখানে কি হচ্ছে সেই প্যালেসে বা দুর্গতে সেটা সে দেখতে পাবে, আর আংটিটা তার আঙুলে 3বার যদি ঘুরিয়ে দেয় তাহলে সে সঙ্গে সঙ্গে দুর্গে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ইংরেজিতে লিখতে হবে। তো দেখো আমরা কি লিখেছি এখানে, দ্য 2 থিংস ওয়্যার, 2টি জিনিস ছিল, দ্য মিরর একটা আয়না অ্যান্ড আ রিং, এবং একটা হচ্ছে আংটি। এবার দেখো এই 2টি জিনিস সে মানে কী কাজ করবে না, উইথ দ্য মিরর মানে হচ্ছে মিররটির সাহায্যে সি কুড সি সে দেখতে পাবে এভরিথিং ইন দ্য ক্যাসেল, দুর্গের মধ্যে সব কিছু সে দেখতে পাবে। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য রিং, এবং আংটির সাহায্যে সি কুড কাম সে আসতে পারবে কুইকলি ইন দ্য ক্যাসেল, সে দুর্গে মানে দ্রুত মানে খুব তাড়াতাড়ি দুর্গে চলে আসতে পারবে, ঠিক আছে। এটা আমাদের লিখতে হবে। দেখো আমরা উত্তরটা তোমাদের জন্য এখানে এই উপরে আমরা এখানে লিখলাম, ঠিক আছে। উত্তরটা আমি এখানে রাখলাম কারণ নিচে এর জায়গাটা ধরবে না, তার জন্য আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমি এখানে রাখলাম। এরপর দেখো 5 নম্বর দাগে যেটা দেওয়া আছে, হাউ ডিড আ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট, মানে কিভাবে একটা হ্যান্ডসাম রাজকুমার একটা আগলি মানে কুৎসিত একটা জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল, একটা পরী তাকে অভিশাপ দিয়েছিল, তার জন্য সে একটা জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল। আমরা লিখবো আ ফেয়ারি গিভ কার্স, মানে একটা পরী, এটা FAI, এটা ফেয়ারি হবে, ঠিক আছে, স্পেলিংটা ভুল আছে, ফেয়ারি। তো আ ফেয়ারি গেভ কার্স টু দ্য প্রিন্স অ্যান্ড মেড হিম আ বিস্ট, মানে একটা পরী তাকে অভিশাপ দিয়েছিল, কার্স মানে হচ্ছে অভিশাপ দিয়েছিল এবং তাকে একটা জন্তুতে পরিণত করে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর, আমরা এখানে লিখলাম। তারপর দেখবো আমরা পরের অ্যাক্টিভিটি আমাদের কি রয়েছে, ঠিক আছে। দেখো 7 নম্বর থেকে কী দেওয়া আছে, rearrange the sentences in the correct order by writing the numbers in the brackets, one is done for you, অর্থাৎ এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে বা পরে ঘটেছে সেগুলো নাম্বারিং করতে হবে। প্রথমটা দেখো একটা 3 নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 1 নম্বর হবে, এটা করে দেওয়া আছে। তো আমাদের সব সেন্টেন্সগুলোকে পড়তে হবে, তারপর কিন্তু আমাদের বুঝে নিয়ে নাম্বারিংগুলো করতে হবে।
এক নম্বর সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে, দ্য আগলি বিস্ট বিকেম আ হ্যান্ডসাম প্রিন্স, অর্থাৎ সেই কুৎসিত জন্তু একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়ে গিয়েছিল। এটা তো সবার শেষে হয়েছিল, ঠিক আছে। তো দেখো বেলে ডিক্লাইন্ড টু ম্যারি দ্য বিস্ট, বেলে বিস্টকে হচ্ছে মানে বিয়ে করতে অস্বীকার করেছিল। দ্য মার্চেন্ট প্রমাইজড টু ব্রিং আ রোজ ফর বেলে, মানে বণিক বেলের জন্য একটা হচ্ছে গোলাপ নিয়ে আসবে, এটা সে কথা দিয়েছিল। বেলে ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, অর্থাৎ বেলে সে মৃতপ্রায় জন্তুর শরীরের উপরে মানে কেঁদেছিল। বেলে ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, বেলে দুর্গে গিয়েছিল। এরপর দেখো বেলে প্রমাইজড টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি আ উইক লেটার, বেলে ঠিক এক সপ্তাহ পরে সেই ক্যাসেলে বা দুর্গে আবার ফিরে আসবে, এটা সে মানে কথা দিয়ে এসেছিল। তো প্রথমে হচ্ছে আমাদের নাম্বার এক হচ্ছে 3 নাম্বারটা, নাম্বার এক এটা করেই দেওয়া আছে যে বণিক বেলেকে কথা দিয়ে এসেছিল যে তার জন্য একটা গোলাপ নিয়ে আসবে, ঠিক আছে। তো তারপর সে চলে গিয়েছিল শহরে, শহরে গিয়ে কিছুই পায়নি, সেখান থেকে ফিরে আসছিল। ফিরে আসার পরে একটা দুর্গে সে পৌঁছে গিয়েছিল। দুর্গে আসার পর সে খাবার দাবার খেয়ে তারপরের দিন সকালবেলা কী হয়েছিল, সে একটা গোলাপ ফুল তুলেছিল। গোলাপ ফুল তোলার পরে তার সঙ্গে সেই মানে সেই বিস্ট বা জন্তুর দেখা হয়েছিল। তারপর সে তাকে মারতে যাচ্ছিল। তারপর তখন সে কী করলো, তখন তার কাছে প্রাণ ভিক্ষা চাইলো এবং সে বললো বিস্ট তাকে বলেছিল যে তোমার বেলেকে আমার কাছে পাঠাতে হবে, ঠিক আছে। তো এই কথা বলেছি। তো দেখো আমাদের 2 নম্বর এখানে কোনটা হবে, এখানে আমরা যেটা 2 নম্বর হচ্ছে এখানে নাম্বার 5 দেখো বেলে ওয়েন টু দ্য ক্যাসেল। তো বেলে ওয়েন টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, এটা হচ্ছে আমাদের 2 নম্বর হবে। এটা 2 নম্বর হবে কেন না, 1 নম্বর যদি এটা হচ্ছে তো মার্চেন্ট বাড়ি চলে যাওয়ার পর, সেই দুর্গ থেকে বাড়ি চলে যাওয়ার পর তারপর বেলে এসেছিল দুর্গে, ঠিক আছে। তো এটা 2 নম্বর হয়ে যাবে। তো দুর্গে আসার পর কি করেছিল, বিস্ট তাকে জন্তু তাকে বিয়ে করার কথা বলেছিল, কিন্তু সে বিয়ে করতে চায়নি। বেলে ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট, বেলে তাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। তো এটা 3 নম্বর হবে, ঠিক আছে। তো 3 নম্বর এটা হয়ে গেল। এরপর দেখো তারপর হচ্ছে বেলে থাকার পর, বেলে কিছুদিন থাকার পর বেলের মন খারাপ হয়েছিল এবং সে বাড়ি যেতে চাইছিল। তো বাড়িতে চাইছিল, সে তাকে অনুমতি দিয়েছিল জন্তু, কিন্তু সে কী বলেছিল যে 1 সপ্তাহ পরেই কিন্তু তাকে ফিরে আসতে হবে, ঠিক আছে। এবং এই কথা দিয়ে এসেছিল বেলে যে এক্স্যাক্টলি ঠিক 1 সপ্তাহ পরেই আমি ফিরে আসবো। এটা আমাদের 4 নম্বর হয়ে যাবে, ঠিক আছে। তো 4 নম্বরটা হয়ে গেল। 5 নম্বর দেখো আমাদের কোনটা আসছে। 5 নম্বর হচ্ছে এরপর দেখো বেলে ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, অর্থাৎ বেলে বাড়ি যাওয়ার পরে সে তখন আবার সেই আয়না দিয়ে দেখতে পেল যে সেই জন্তু প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে এবং সে সেখান থেকে ফিরে এসেছিল। ফিরে আসার পর তার শরীরের উপর সে কেঁদেছিল আর কি, কান্নাকাটি করেছিল, ঠিক আছে। তো 5 নম্বর হবে। তো কান্নাকাটি করার পর তার চোখের জল তার শরীরের উপর পড়েছিল, জন্তুর উপর পড়ার পরে কী হয়েছিল, দ্য আগলি বিস্ট বিকেম আ হ্যান্ডসাম প্রিন্স, তারপর সে একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়ে গিয়েছিল সেই কুৎসিত হচ্ছে জন্তুটা। এটা হচ্ছে 6 নম্বর হবে আমাদের, ঠিক আছে। তো দেখো এইভাবে আমরা কিন্তু নাম্বারিংগুলো করলাম। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি 8, এখানে দেখো কী দেওয়া আছে, দ্য মিনিং অফ সার্টেন ওয়ার্ডস আর গিভেন হেয়ার। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। কী বলা হচ্ছে, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই শব্দগুলোকে আমাদের টেক্সট থেকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। এদের অর্থগুলো কী হবে সেগুলো আমাদের বলতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে কি প্রথমটা হচ্ছে ইমপ্রিজন্ড মানে কি, ইমপ্রিজন মানে হচ্ছে কয়েদি বা বন্দি করে রাখা। তো সেটা আমরা কি পেয়েছিলাম, আমরা প্যাসেজের মধ্যে ক্যাপটিভ পেয়েছিলাম, ঠিক আছে। ক্যাপটিআইভিই, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি করে রাখা। এটা কিন্তু ইমপ্রিজন মানে হচ্ছে ক্যাপটিভ হবে। এগুলোর আমাদের অর্থগুলো লিখতে বলা হচ্ছে। তো আমরা অর্থগুলো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা পাশে লিখে নেবে আর কি, পাশে 2 নম্বর দেওয়া আছে কি, দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না সেটা কি, ইনভিজিবল, যেটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম। তো ইনভিজিবল, ঠিক আছে। তো ইনভিজিবল লিখলাম আমরা। এরপর 3 নম্বরে হচ্ছে ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট, মানে হচ্ছে অতিথিদের প্রতি একটা বন্ধুত্বপূর্ণ এবং ভালো ব্যবহার করা। তো সেটাকে কি বলা হয়, হসপিটালিটি, ঠিক আছে। তো যেটা হবে হসপিটালিটি, ঠিক আছে। হসপিটালিটি মানে হচ্ছে অতিথিদের ভালোভাবে খাবার দাবার দেওয়া, ব্যবহার করা ভালো এবং ঠিক আছে থাকার ব্যবস্থা করে দেওয়া, সেটাই বলা হয় হসপিটালিটি। 4 নম্বর দেওয়া আছে কমপ্লিটলি চেঞ্জড, সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাওয়া। সেটা কি হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্মড, ঠিক আছে। টিআরএ ট্রান্সফর্মড, ঠিক আছে। সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ট্রান্সফর্মড। তো এগুলো আমরা লিখে দিলাম, এর মানেগুলো লিখলাম। পরেরটা দেখো, লেটস টক, চলো কথা বলি। তো
সিট ইন গ্রুপস, মানে দলবদ্ধভাবে বসতে বলা হচ্ছে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সঙ্গে এটা আলোচনা করতে বলা হচ্ছে এই জিনিসগুলোকে, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না, আমি কী করতে হবে সেগুলো বলে দিচ্ছি। দেখো, ইফ ইউ ওয়ার বেলে, যদি তুমি বেলে হতে, উড ইউ উড ইউ হ্যাভ উড ইউ হ্যাভ গান ব্যাক টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, তুমি কি সেই তোমার জন্তুর দুর্গে তুমি যেতে, ঠিক আছে। গিভ রিজন, এবং সেটার রিজন মানে কি কারণটাও লিখতে হবে, ঠিক ঠিক আছে। তো দেখো এরপর হচ্ছে টেল দ্য ক্লাস অ্যাবাউট ওয়ান অফ ইয়োর ড্রিম, মানে তোমার রাতে যে সমস্ত স্বপ্ন দেখো সেই কোনো স্বপ্ন সম্পর্কে তোমাকে ক্লাসে বলতে বলা হচ্ছে। তো এইগুলো তুমি তোমার নিজের মতো করে বলবে। তারপর দেখো অড ওয়ান আউট, অর্থাৎ যেটা আলাদা সেটাকে এখানে আউট করতে হবে, ঠিক আছে, এবং সেটাকে আন্ডারলাইন করতে হবে বা চিহ্নিত করতে হবে। তো এখানে কী দেওয়া আছে দেখো, ইন ইজ সেট দেয়ার ইজ আ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন এখানে দেওয়া হচ্ছে ম্যানশন, প্যালেস, ফ্ল্যাট, হিউজ হাউস। তো ম্যানশন মানে কি বিশাল বড় প্রাসাদ, প্যালেস মানে হচ্ছে বড় প্রাসাদ, হিউজ হাউস সেটা মানে হচ্ছে অনেক বড় বাড়ি, আর ফ্ল্যাট ফ্ল্যাট মানে কি একটা অনেক বড় বিশাল বাড়ির মধ্যে একটা ফ্ল্যাট, মানে একটা ছোট্ট ছোট্ট 1 কোটি বা 2 কোটি 2 কামরা এরকম বাড়ি মানে ঘর থাকবে এবং তার সঙ্গে অ্যাটাচমেন্ট কিছু থাকবে, ঠিক আছে, সেটাকে বলা হয় ফ্ল্যাট, ঠিক আছে। তো সেটা এটা কিন্তু এদের থেকে আলাদা, তার জন্য এটাকে কিন্তু এখানে আলাদা করে দেওয়া হয়েছে, এটা করা আছে আমাদের অলরেডি, ঠিক আছে। তো পরেরগুলো আমাদের করতে হবে। দেখো এখানে দেওয়া আছে ড্রিজেল আর স্টর্ম, এরপর টেম্পেস্ট আর সাইক্লোন। দেখো এই যে স্টর্ম মানে ঝড়, প্রচণ্ড ঝড়, টেম্পেস্ট মানে হচ্ছে ঝড়, সামুদ্রিক ঝড়, সাইক্লোন এটার মানে হচ্ছে ঘূর্ণিঝড় বা ঝড়, আর ড্রিজেল মানে হচ্ছে গুড়ি গুড়ি ছোটো হালকা হালকা বৃষ্টি হওয়া। তো এটা কিন্তু এদের থেকে আলাদা, তো আমাদের এটাকে আন্ডারলাইন করতে পারবে, এটাকে তোমরা এভাবে গোল করে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলাদা। এরপর হচ্ছে ফ্রেন্ড, ফো, অ্যালাই, আর হচ্ছে কম্পেট্রিয়ট। দেখো এগুলোর মধ্যে ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, অ্যালাই মানে হচ্ছে কিন্তু বন্ধু বা হচ্ছে মিত্র যেটাকে বলা হয়, আর কম্পেট্রিয়ট এটার মানে হচ্ছে কি স্বদেশী বা আমাদের বন্ধুত্বপূর্ণই মানে বন্ধু আর কি এরকম। কিন্তু এখানে এই যে ফো এর মানে হচ্ছে শত্রু, তো এটা হচ্ছে আলাদা এদের থেকে। রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন আর ডিনাই। দেখো রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ডিক্লাইন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ডিনাই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তো এটা হচ্ছে এদের থেকে আলাদা, তো এটা আমাদের দিতে হবে, ঠিক আছে, এইভাবে করতে হবে এটাকে। নেক্সট দেখো আমরা পরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো দেখবো। এরপর যেটা আমাদের দেওয়া আছে, লেটস লার্ন স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকেন ফ্রম দ্য টেক্সট। এখানে এই যে বাক্যগুলো দেওয়া আছে এগুলোকে পড়তে বলা হচ্ছে। দ্য হি এন্টার্ড আ ড্যাজলিং প্যালেস, হি ডিসকভার্ড মেনি এনচান্টেড রুমস। তো এখানে কি বলা হয়েছে দেখো, ইন দোজ 2 সেন্টেন্সেস আর ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন্স। এই যে ব্লু কালার বা নীল কালার যে এগুলো হচ্ছে কি নাউন্স বলতে কি কোনো কিছু নাম, তোমার প্যালেস, রুমস এগুলো হচ্ছে নাম এক একটা, এগুলোকে বলা হয় নাউন, ঠিক আছে। দ্য রেড কালার্ড ওয়ার্ডস ডিসক্রাইব দ্য নাউন্স দ্যাট কাম আফটার দেম। আর যে লাল কালার যে শব্দ এগুলো বলা হয় কি অ্যাডজেক্টিভ, যেগুলো হচ্ছে নাউনকে ডিসক্রাইব করে, নাউনটা কীরকম, নামটা সেটা বোঝাচ্ছে। তো দিজ আর পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এবং এগুলোকে বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দিয়ে ফাংশন লাইক the adjectives and qualify the nouns that follow them. Let us look at some more examples of participle adjective. তো এগুলো হচ্ছে participle adjective, ঠিক আছে। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে a rolling stone, a barking dog seldom bites, আর এবার দেখো she threw away the withered flowers। এখানে withered flowers মানে হচ্ছে শুকনো ফুল। তারপর he would help a wounded man, সে একটি আহত মানুষকে মানে তোমার একটি আহত মানুষকে সাহায্য করা উচিত। তো এই যে লাল কালারের শব্দ এগুলো হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো ভার্বকে মানে অ্যাডজেক্টিভের রূপ দেওয়া হয় সেগুলোকেই বলা হয় কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখানে দেখো লেটস ডু অ্যাক্টিভিটি 10 কি দেওয়া আছে, ফর্ম গ্রুপস, একটা তোমাকে দল করতে বলা হচ্ছে দলবদ্ধভাবে। ডিসকাস এবং ইয়োরসেলফ, নিজেদের মধ্যে আলোচনা করো, ঠিক আছে। অ্যান্ড আইডেন্টিফাই করো বা চিহ্নিত করো দ্য নাউন্স দ্যাট দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস অফ অ্যাক্টিভিটি 9, ঠিক আছে। তো এখানে অ্যাক্টিভিটি 9-এ আমাদের যে এখানে বলা হচ্ছে কি যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ সেগুলোকে তোমাদের দলবদ্ধভাবে সেগুলো চিহ্নিত করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে সরাসরি 9-এর আমরা অ্যাক্টিভিটি 10-এর তেমন কোনো এটা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 11 যেটা সেটা দেখো, ঠিক আছে। অ্যাক্টিভিটি 10-এর তোমাদের সেরকম পরীক্ষা কিন্তু আসেনি এটা।
তো অ্যাক্টিভিটি 11 যেটা দেওয়া আছে সেটা দেখো ভালোভাবে। আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এগুলোর মধ্যে যেগুলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সেইগুলোকে এখানে চিহ্নিত করতে হবে, অর্থাৎ নিচে দাগ দিতে হবে। তো কোনগুলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সেগুলো তোমাদের চিনতে হবে। দেখো রুনা ইজ আ ট্রেন্ড নার্স। রুনা হচ্ছে একটি প্রশিক্ষিত একটি নার্স। তো এখানে এই যে ট্রেন্ড শব্দটা এটা হচ্ছে একটি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এগুলোকে ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব, ট্রেন হচ্ছে ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভের রূপ দেওয়া হয়েছে। দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। তো এখান থেকে অ্যাবসকন্ডিং মানে হচ্ছে কি পলাতক, প্রিজনার মানে হচ্ছে কি কয়েদি, পুলিশ পলাতক কয়েদিটাকে ধরে ফেললো। তো এখানে অ্যাবসকন্ডিং এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। সি রাইজিং, আর রাইজিং সান লুকস ব্রাইট। এখানে দেখো রাইজিং সান মানে উঠছে এরকম সূর্য আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ডু নট বোর্ড আ রানিং বাস। একটি চলন্ত বাসে উঠো না। এখানে দেখো এই যে রানিং শব্দটা মানে চলন্ত বা ছুটন্ত, এটা হচ্ছে একটি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। সি দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। ঘুমন্ত শিশুটি দেখতে দেখতে খুব সুন্দর লাগছে ঘুমন্ত শিশুটিকে। এখানে স্লিপিং গার্ল মানে ঘুমন্ত মেয়েটি আর কি, স্লিপিং মানে হচ্ছে ঘুমন্ত, এইটা হচ্ছে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো দেখো এই পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলোকে তোমরা ভালোভাবে কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষা তোমাদের কিন্তু চিহ্নিত করতে বলবে। তারপর দেখো লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে দেখতে বলা হচ্ছে। দেখো কি বলা হচ্ছে, রবি সেড আই অ্যাম গোয়িং। রবি বললো আমি যাচ্ছি। রবি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং। রবি বললো যে সে যাচ্ছিল। তো এখানে দেখো থাস উই সি দ্যাট দেয়ার আর টু ওয়েজ অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। অর্থাৎ এখানে এই যে কথাটাকে আমরা কি দুরকমভাবে বলতে পারি। এক নম্বর হচ্ছে উই মে কোট হিজ অ্যাকচুয়াল ওয়ার্ডস। আমরা তার যে সে যেটা বলেছিল সেটাই অ্যাকচুয়ালভাবে বলে দিতে পারি, সেটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। দিস ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ, যেমন এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। আর দু নম্বরে উই মে রিপোর্ট দ্যাট হি সেড উইদাউট কোটিং দিস এক্সাক্ট ওয়ার্ড, দিস ইজ কল্ড ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ। এবং এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, যেটা সে এক্স্যাক্টলি সে যেটা বলেছিল সেটা আমরা না বলে আমরা তার কথাটাকে আমরা নিজেদের মতো করে বলতে পারি, ঠিক আছে। এবং এটাকে বলা হয় ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ। তো এখানে দেখো নোট দ্যাট ইন ডাইরেক্ট স্পিচ উই ইউজ ইনভার্টেড কমা টু মার্ক অফ দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার। তো ইন ডাইরেক্ট স্পিচ আমরা কী করি, তার যে কথাটা সেই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়, ঠিক আছে। ইন ডাইরেক্ট স্পিচ, ইন ইনডাইরেক্ট স্পিচ দিস ইজ নট ডান। এবং ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এটা করা হয় না, এই ইনভার্টেড কমা দেওয়া হয় না। ভাইল চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ দ্য ফলোয়িং পয়েন্টস শুড বি কেপ্ট ইন মাইন্ড। তো দেখো ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবো তখন এই যে পয়েন্টসগুলো এখানে দেওয়া আছে না, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করার জন্য। তো সেই নিয়মগুলো কি এখানে দেওয়া আছে দেখো। ইনভার্টেড কমাস হ্যাভ টু বি রিমুভড হোয়াইল রাইটিং দ্য সেন্টেন্স। তো যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখবো তখন কিন্তু আর ইনভার্টেড কমাটা দেবো না, ঠিক আছে। তারপর দেখো দ্য কনজাংশন দ্যাট, এই দ্যাটটা কিন্তু ব্যবহার করতে হবে আমাদের মাঝখানে, ওকে। তারপর দেখো যখন যেটা আই থাকবে আমাদের ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে সেটা হি হবে। অ্যাম থাকলে সেটা ওয়াজ হয়ে যাবে, যেমন এখানে হয়েছে দেখো, ঠিক আছে। আই ছিল এখানে হি হয়ে গেছে, অ্যামটা দেখো ওয়াজ হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট টেন্স হবে, ওকে, প্রথমটায়। যেমন দেখো এখানে হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, এটা আই অ্যাম গোয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, ঠিক আছে। যেটা থাকবে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, ঠিক আছে, এরকম হবে আর কি। তো আমরা কোথায় পড়ছিলাম, দেখো এখানে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্টে লিখতে হবে। তারপর দেখো যেমন এখানে সি সেড আই অ্যাম টায়ার্ড, তো সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, এখানে আই অ্যাম ছিল, এটা ওয়াজ হয়ে গেল, ঠিক আছে। এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ওকে। যেমন দেখো হি সেড, সে বললো, মাই সন ইজ রিডিং আ বুক, আমার ছেলে একটি বই পড়ছে। তো দেখো এটা আমরা কীভাবে লিখবো, সি সেড দ্যাট হিজ সন ওয়াজ রিডিং, এখানে দেখো ইজ রিডিং ছিল, এখানে ওয়াজ রিডিং আ বুক হবে। এবং মাই সনটা কী হবে, হিজ সন হবে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে, ওকে। তারপর আর কি বলা হচ্ছে দেখো, এখানে যেগুলো নিয়ারনেস যে সমস্ত জিনিস সেগুলোকে আমরা ডিস্টেন্স ওয়ার্ডে লিখতে হবে। যেমন দেখো নাও থাকলে সেটাকে দেন, হেয়ার থাকলে দেয়ার করতে হবে,
ঠিক আছে, থার্স থাকলে শো করতে হবে, টুডে থাকলে দ্যাট ডে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো ডাইরেক্ট স্পিচে দ্য চাইল্ড সেড আই অ্যাম স্টাডিং নাও, তো এখানে ইনডাইরেক্ট স্পিচে কী হবে, দ্য চাইল্ড সেড দ্যাট সি ওয়াজ স্টাডিং দেন, এখানে নাওটা কী হবে, দেন হয়ে যাবে। আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এখানে আইটা এখানে কী হবে, কী হয়ে গেল, সি হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো ডাইরেক্ট স্পিচ এখানে কী দেওয়া আছে, দেখো রিতা সেড আই লিভ হেয়ার, তো রিতা সেড দ্যাট সি লিভড দেয়ার হবে, এখানে হেয়ার ছিল দেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ছিল, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ছিল, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখতে হবে। ওকে, এবার অ্যাক্টিভিটি 12তে দেখো তোমাদের এখানে কি দেওয়া আছে সেগুলো তোমাদের করতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি 12তে আইডেন্টিফাই ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ, কোনটা ডাইরেক্ট স্পিচে রয়েছে কোনটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, জাস্ট সেটা তোমাদের এখানে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে বলা হচ্ছে। নাম্বার একে দেওয়া আছে হি সেড আই অ্যাম বিজি, তো হি সেড আই অ্যাম বিজি, এটা কি, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, ওকে, আর তারপরে দেখো আমাদের যেটা রয়েছে এখানে, এরপরে দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে, যে মাস্টার বললো যে আজকে সেদিনকে যে ক্লাসের যে ক্লার্ক সে মানে আসবে না, এটা কিন্তু আমাদের ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। এটাকে লিখবো আমরা কি, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এরপর 3 নম্বরে কী দেওয়া আছে, এখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্ট সেড দ্যাট সি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এই ইনভার্টেড কমা থাকবে না, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। তারপর দেখো সি সেড আই অ্যাম লিভিং ফর দিল্লি নাও, সে বললো আমি দিল্লি যাচ্ছি আর কি, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, এটা আমরা লিখবো ডাইরেক্ট স্পিচ। তো কোনটা ইনডাইরেক্ট স্পিচ আর কোনটা ডাইরেক্ট স্পিচ সেটা লিখতে বলা হচ্ছে, তো আমরা সেগুলো লিখে দিলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 13 এতে দেওয়া আছে ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আ বিউটিফুল স্টোরি, তুমি এইমাত্র একটা খুব সুন্দর একটা গল্প পড়া শেষ করলে। রাইট আ স্টোরি, তুমি একটা গল্প লেখো ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টি শব্দের মধ্যে, উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পয়েন্টস, এখানে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে লিখতে হবে। গিভ আ টাইটেল টু এ স্টোরি, এবং তোমার গল্পটির একটি নাম দিতে হবে। তো প্রথমে দেখো এখানে টাইটেল পয়েন্টসগুলো কী দেওয়া আছে। প্রথমে রয়েছে মার্চেন্ট, একটা মার্চেন্ট মানে হচ্ছে বণিক ছিল আর কি। গোয়িং হোম থ্রু আ ফরেস্ট, একটি জঙ্গলের মধ্যে দিয়ে সে বাড়ি যাচ্ছিল আর কি, জঙ্গলের মধ্যে দিয়ে। হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, এবং তার কাছে ছিল এক ব্যাগ ভর্তি টাকা ছিল, মানি মানে কি টাকা। রেন ফলস, তারপর বৃষ্টি শুরু হলো। ইটস ওয়েট মানে কি ভিজে যাওয়া, তো সে বৃষ্টিতে ভিজে গেল। কার্স দ্য রেন, সে বৃষ্টিটাকে ভাবছিল কি একটা অভিশাপ, ঠিক আছে, অভিশপ্ত জিনিস একটা। ঠিক আছে, এরপর আ রবার কামস, একটা মানে চোর সে আসলো। পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, সে মার্চেন্টের দিকে গান মানে কি বন্দুক ঠেকালো। সুটস, তারপর সে গুলি চালালো। আনহার্ড, কিন্তু কোনো আহত হলো না সেই মার্চেন্ট। ওকে, ওয়েট গান পাউডার, আছে বন্দুকের যে গান পাউডার সেগুলো ভিজে গিয়েছিল। মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেন, মার্চেন্ট বৃষ্টির জন্য ভগবানকে ধন্যবাদ জানালো। সে বৃষ্টিকে ও একটা অভিশপ্ত জিনিস বলে মনে করছে, যে বৃষ্টিতে তাকে ভিজে গিয়েছিল, কিন্তু সেই বৃষ্টি তাকে বাঁচিয়ে দিল, তার প্রাণ রক্ষা করলো। ওকে, তো এই পয়েন্টগুলোর সাহায্যে আমাদের একটা গল্প লিখতে হবে। তো চলো দেখো গল্পটা আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা লিখবে। প্রথমে দেখো আমরা এখানে নামটা দিয়েছি কি দ্য মার্চেন্ট অ্যান্ড রেন, অর্থাৎ বণিক এবং বৃষ্টি। দেখো মার্চেন্ট মানে একজন বণিক, ওয়াজ রিটার্নিং হোম মানে বাড়ি ফিরছিল, থ্রু আ ডিপ ফরেস্ট, একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, উইথ আ ব্যাগ ফুল অফ মানি মানে হচ্ছে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সে ফিরছিল। সাডেনলি, হঠাৎ করে, হেভি রেন স্টার্টেড, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এবং হি গট কমপ্লিটলি সোকড, সে সম্পূর্ণভাবে ভিজে গেল। এখানে সোকড মানে বলতে ভিজে যাওয়া। হি বিগেন, সে শুরু করলো। টু কার্স মানে হচ্ছে অভিশাপ। হি বিগেন টু কার্স দ্য রেন ফর হিজ মাইজারি মানে হচ্ছে তার দুর্বিষহ যে অবস্থা, সেই অবস্থার জন্য সে বৃষ্টিকে মানে অভিশাপ করতে লাগলো। ঠিক আছে, বৃষ্টিকে মানে একটা অন্যরকম করে কিছু বলছিল আর কি, ঠিক আছে, অভিশপ্ত এরকম। দেখো তারপর জাস্ট দেন, ঠিক তখনই, আর রবার অ্যাপিয়ার্ড, একটা রবার মানে চোর,
আবির্ভূত হলো, ঠিক আছে, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলো, একটা চোর এসে পড়লো সেই সময়। অ্যান্ড পয়েন্টেড আ গান অ্যাট হিম, এবং তার প্রতি বন্দুক তাক করলো। ওকে, পয়েন্টেড মানে হচ্ছে বন্দুক দেখানো আর কি। দ্য রবার পুলড দ্য ট্রিগার, তো রবার চোর কী করলো, সে বন্দুকের ট্রিগারটা টানলো। বাট লাকিলি, কিন্তু সৌভাগ্যবশত, লাকিলি মানে সৌভাগ্যবশত, দ্য গান ডিড নট ফায়ার, বন্দুক ফাটলো না। বিকজ, কারণ দ্য গান পাউডার ওয়াজ ওয়েট, মানে গান পাউডার কী ছিল, ভিজে গিয়েছিল, ফ্রম দ্য রেন, বৃষ্টিতে। দ্য মার্চেন্ট এসকেপড, মার্চেন্ট রক্ষা পেল, আনহার্ট মানে কোনো আহত ছাড়াই, ঠিক আছে, অনাহত অবস্থায়। অ্যান্ড এবং থ্যাঙ্কড গড, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিল, ফর দ্য রেন মানে বৃষ্টির জন্য সে তার প্রাণ বেঁচে গেল। হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো, দ্যাট হোয়াট হি থট ওয়াজ আ কার্স ওয়াজ অ্যাকচুয়ালি আ ব্লেসিং, এবং সে ভাবলো যেটাকে সে একটা অভিশাপ বলে মনে করছিল একটু আগে, অর্থাৎ বৃষ্টিকে সে একটা অভিশাপ বলে মনে করছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটাই তার কাছে এখন আশীর্বাদ হয়ে দাঁড়ালো। তো এইভাবে কিন্তু আমরা এই গল্পটিকে লিখলাম, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের পরের যেটা রয়েছে, এরপর অ্যাক্টিভিটি 13 যেটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, ডেসক্রাইব ইন আ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস, 70টি শব্দের মধ্যে এখানেও একটি প্যারাগ্রাফ লিখতে হবে, অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, তুমি একটা মানে ফুলের বাগানে ভিজিট করেছো, সেটাকে সেই সম্পর্কে মানে তোমার সেখানকার যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ক্লুজ, এখানে এই যে ক্লুগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে তোমাকে লিখতে হবে। প্রথম হচ্ছে ইটস লোকেশান, এটা কোথায় অবস্থিত, লোকেশান মানে কি, অবস্থান, এর অবস্থানটা লিখতে হবে। অবজেক্টস সিন দেয়ার, তুমি সেখানে কী কী দেখেছিলে সেটা লিখতে হবে। টাইপস অফ ফ্লাওয়ার্স, সেখানে কী কী ফুল তুমি দেখতে পেয়েছিলে সেগুলো লিখতে হবে। ইটস এফেক্ট অন ইউ, তোমার উপরে এটার কীরকম প্রভাব পড়েছে সেটা লিখতে হবে। দ্য বিউটিফুল মেমোরি দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার ইন ইয়োর মাইন্ড, অর্থাৎ এটার যে সুন্দর একটা মেমোরি মানে সুন্দর একটা স্মৃতি তোমার মনের মধ্যে দীর্ঘদিন ধরে সর্বদা তোমার মনের মধ্যে থাকবে আর কি, ঠিক আছে। তো সেই ব্যাপারটাও তোমাকে লিখতে হবে। তো এই পয়েন্টগুলোর সাহায্যে তোমাদের লিখতে হবে। দেখো এভাবে তোমরা কীভাবে লিখবে এটাকে। তো প্রথমে দেখো আমরা এখানে একটা হেডিং লিখছি, আ ভিজিট টু আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, মানে একটা ফুলের বাগানের ভিজিট, ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা কী লিখছি দেখো, লাস্ট সানডে, গত রবিবারে, আমি গিয়েছিলাম টু আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, একটা ফুলের বাগানে। দ্য গার্ডেন ইজ 10 মিনিটস ওয়াক অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম, বাগানটি আমাদের বাড়ির থেকে 10 মিনিটের পথ আর কি, ঠিক আছে, 10 মিনিটের দূরে রয়েছে আর কি, 10 মিনিট হাঁটার পথ এরকম। দেয়ার ওয়ার স্যাপলিংস অফ ভেরিয়াস ফ্রুটস, সেখানে অনেক ফলের গাছ ছিল, ওকে। এরপর ভেজিটেবলস মানে হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ শাকসবজি এবং ফুলের গাছ সেখানে ছিল। দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ অল কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, রোজ, লিলি, ডেজি, জ্যাসমিন, মেরিগোল্ড, ডালিয়া অ্যান্ড কাউন্টলেস আদার্স, অর্থাৎ বাগানটি ছিল বিভিন্ন রকমের ফুল, যেমন হচ্ছে রোজ, লিলি, ডেজি, ওকে, তারপর হচ্ছে জ্যাসমিন, ম্যারিগোল্ড, ডালিয়া, এই সমস্ত ফুলে ভর্তি ছিল, অ্যান্ড কাউন্টলেস আদার্স, এবং অন্যান্য আরও অগণিত ফুল সেখানে ছিল। হোয়েন আই স্ট্রোলড ইন দ্য গার্ডেন, যখন আমি সেই বাগান দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম, এখানে স্ট্রোলড বলতে ধীরে ধীরে হাঁটা। আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, অল দ্য ওয়ারিজ অফ লাইফ, জীবনের সমস্ত চিন্তাভাবনা আমি ভুলে গিয়েছিলাম, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। দ্য পিসফুল অ্যাটমসফিয়ার লেফট আ বিউটিফুল মেমোরি, এই যে পিসফুল মানে শান্তিপ্রিয় একটা পরিবেশ, ওকে, যেটা ফেলেছিল আর বিউটিফুল মেমোরি, আমার মনের মধ্যে একটা সুন্দর একটি স্মৃতি জাগিয়ে তুলেছিল। দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার ইন মাই মাইন্ড, যেটা সর্বদাই আমার মনের মধ্যে থেকে যাবে আর কি, ঠিক আছে, এই মেমোরিটা বা এই স্মৃতিটা। তো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখলাম এই প্যারাগ্রাফটিকে। তো এরপর দেখো আমাদের যেটা দেওয়া আছে, এরপর আরও কিছু দেওয়া আছে, আমি তোমাদের এটা বলে দিচ্ছি, এটা তোমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট তোমাদের জানিয়ে দিচ্ছি কি বলা হয়েছে এখানে। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। মেকিং আ বুকমার্ক, একটা বুকমার্ক তৈরি করতে হবে। টেক আ সিট অফ চার্ট পেপার, একটি চার্ট পেপার নিতে হবে। ড্র আ কার্টুন অফ অ্যানি বিস্ট, একটা কোনো জন্তুর তোমাকে কার্টুন আঁকতে হবে, ঠিক আছে, তারপর দেখো টেক আ পেয়ার অফ সিজার, মানে একটা সিজার মানে কাঁচি নিতে হবে। অ্যান্ড কাট আউট দ্য কার্টুন, বেশ সেই কার্টুনটাকে তোমাকে কেটে ফেলতে হবে, ধারে ধারে কাটতে হবে। ইউর বুকমার্ক ইজ নাও রেডি, তোমার বুকমার্ক এখন রেডি। সো ইট টু ইয়ার ক্লাস, তুমি তোমার ক্লাসে দেখাও। নাও ডিসকাস ইন গ্রুপস দ্য ইউটিলিটি অফ ইউজিং আ বুকমার্ক, এরপর একটা বুকমার্কের যে ইউটিলিটি মানে কার্যকারিতা কী সেটা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, ঠিক আছে।
এটা তোমরা পারলে চেষ্টা করবে করার, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখো আমরা তোমাদের যে 5 নম্বর যে লেসনটা রয়েছে আঙ্কেল ফাদার হ্যাংস আ পিকচার, এটা আমরা কিন্তু পড়বো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর এই ভিডিওতে আমরা লেসন 4 যেটা ছিল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই সম্পূর্ণ গল্পটিকে পড়লাম বাংলা অর্থসহ, এবং এখানে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সমস্ত অ্যাক্টিভিটির উত্তর আমরা কিন্তু আলোচনা করলাম পুরো ভিডিওতে। ওকে, তো ভিডিওটিতে অবশ্যই তোমরা একটা লাইক করবে যদি তোমাদের ভালো লাগে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটিকে, যাতে তারাও এই লেসনটি সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং এখানকার প্রশ্ন এবং উত্তরগুলি ভালোভাবে বুঝে নিতে পারে, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।